হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা আমাদের গ্র্যাভিটি চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে আপনার সকলকে ওয়েলকাম করতেছি। আমার সাথে অনেকে কমেন্টে কানেক্ট হয়েছে, অনেকগুলো নাম। সালাম জানাইছেন সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আই হোপ আপনারাও খুব ভালো আছেন। তো আমাদের নাম্বার 6 নাম্বার চ্যাপ্টারটা চলতেছিল এবং আমরা গত ক্লাসে অলরেডি ইন্ট্রোডাকশন দিয়ে আসছি যে নিউটন কিভাবে মহাকর্ষ সূত্র আবিষ্কার করে, মহাকর্ষ সূত্রটা কি ছিল, জি m1 m2 বাই আর স্কোয়ার ডি স্কোয়ার সামথিং, ওইটা দিয়ে কিভাবে দুইটা বিন্দুর মধ্যে বল বের করা যায়, কিভাবে হচ্ছে একটা গোলক একটা বিন্দু, একটা দণ্ড একটা বিন্দু, বা হচ্ছে গোলক গোলক বিভিন্ন কম্বিনেশন আমরা ট্রাই করে আসছি। তো এই চ্যাপ্টারটাও অত বড় চ্যাপ্টার না, ছোটখাটো একটা চ্যাপ্টার। দেখবেন দেখতে দেখতে 2-3 সপ্তাহের মধ্যেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। মেজর মেইন থিং যেটা বলার মতো সেটা হচ্ছে এখন খুব দ্রুত আপনার চ্যাপ্টার শেষ হতে থাকবে। আপনি দেখবেন একটা চ্যাপ্টার শুরু হয়েছে, ভেক্টর যেরকম হইতো যে 2 মাস ধরে শুধু ভেক্টরই চলতেছে, বা নিউটন মেকানিক্স যেরকম ছিল যে অনেক বড়, শুভ ভাইকে প্রতি ক্লাসে দেখি আসে নিউটন মেকানিক্সই পড়াচ্ছে। এখন কিন্তু ব্যাপারটা আর এরকম হবে না। এখন আপনি দেখবেন 1 মাসের মধ্যে কম সময়ে এক একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, এবং এটা করে শেষ না করলে আসলে আপনাদের সিলেবাস কখনোই আমরা রাইট টাইমে শেষ করতে পারবো না। তো এবং আপনারাও যদি পরীক্ষায় ভালো করতে চান, ইন্টারই শুধু না, বোর্ড পরীক্ষা প্লাস হচ্ছে আপনাদের অ্যাডমিশন টেস্টে সকল ক্ষেত্রে ভালো করার জন্য আপনাকে একটা স্পিড অবশ্যই এখন মেইনটেইন করতে হবে। তো স্পিডও মেইনটেইন করব, টপিকও সব কভার করব, এক্সট্রা জিনিসও পড়ব, সবকিছুই করব। বাট এই সবকিছু করার জন্য আমাকে নিজের মধ্যে শক্তিটা একটু বেশি এখন ইউজ করা লাগবে। আমাকে এফোর্টটা একটু বাড়ায় দেওয়া লাগবে। তাহলে আমি লং রানে অনেক বেনিফিটেড হব। আমাকে অনেকে এইচডব্লিউ সম্পর্কে কমেন্ট করছে যে, "ভাইয়া এইচডব্লিউর কিছু অংশ পারছি, কিছু অংশ পারি নাই।" কোনো সমস্যা নাই। আমরা এইচডব্লিউ এর মধ্যে যে টপিক গুলো ছিল এর মধ্যে একটা ছিল কেপলারের সূত্র। ওইটা ভাইয়া পড়াই নাই এখনো। ওইটা লাস্ট ক্লাসের দিকে পড়াবো। তো আপনারা যেসব এইচডব্লিউ গুলো পারবেন ওগুলো তো আলহামদুলিল্লাহ। যেগুলো পারবেন না এগুলো একটু আপনার মতো করে আপনি মার্ক করে রাখবেন। এবং খেয়াল রাখবেন যেদিন চ্যাপ্টারটা শেষ হবে ওই দিন যে আপনি যেগুলো আগে পারেন না ওগুলো আবার ট্রাই করবেন। দেখবেন আপনার সবকিছু এখন ইজি হয়ে যাবে। সো আমি আজকে আর খুব বেশি কথা বাড়াবো না। আজকে অনেক টপিক আমাদের পড়াশোনা করতে হবে। তো আমরা অবশ্যই এখন থেকে শুরু করে দিচ্ছি। এবং আরেকটা বিষয় যে আমাদের কিন্তু ভাইয়া যেই হোমওয়ার্ক গুলো দিই, ওই হোমওয়ার্ক গুলা কিন্তু প্রতি ক্লাস শেষেই তার পরের ক্লাস হওয়ার আগেই গ্রুপে আপলোড দিয়ে দেওয়া হয়। আপনাদের এইচএসসি 26 Q3 যে গ্রুপটা আছে, এই গ্রুপে কিন্তু অলরেডি আগের ক্লাসের হোমওয়ার্ক গুলোর সলিউশন আপলোড করা আছে। যারা গ্রুপে কানেক্টেড, ফেসবুকে কানেক্টেড তারা কিন্তু চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টার প্র্যাকটিস বুক পাইনি অনেকে বলছে। ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া এটা নোট করলাম। ভাইয়া ওই এন্ডে কমিউনিকেট করে দিব। ইনশাআল্লাহ আপনারা দ্রুত পেয়ে যাবেন। তাহলে চলেন শুরু করি। আজকে আমাদের ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে কি জিনিস নিয়ে আমরা কাজ করব। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, গাণিতিক সমস্যা, অভিকর্ষ কেন্দ্র, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, অনেকগুলো টপিক আছে। তো এই টপিকগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। কারণ ভাইয়া তো আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ সবগুলো টপিক সোজা হয়ে যাবে। ১ম এ আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ফিরে দেখা। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কি জিনিস করেছিলাম। আমি জানি আপনাদের অনেকদিন আগে ক্লাস হয়েছিল। অনেকদিন না হইলেও বেশ কয়েকটা দিন পার হয়ে গেছে। সো আপনাদের অনেকেই ভুলে গেছেন আগে কি ছিল। আমি একটু মনে করিয়ে দিই। ধরেন ২ টা বিন্দু আছে। এইখানে ২ টা বিন্দু আছে। একটা M1 ভর, একটা M2 ভর। তাদের মাঝখানে দূরত্ব যদি d হয়ে থাকে, তাহলে তাদের মাঝখানে যে গ্র্যাভিটি ফোর্সটা কাজ করবে সেটার মান হচ্ছে G M1 M2 ডিভাইডেড বাই d স্কয়ার। ওকে? এইটা ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র জি m1 m2 বাই ডি স্কয়ার। এখানে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় এখানে ডি ইউজ করছে, কোনো বইতে এটা আর ইউজ করছে। এটা ম্যাটার করে না। আপনি যদি ডি আর এক্স এর পরিবর্তে এখানে লেখেন এনাম স্কয়ার, এটাও চলবে, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা তাহলে এর পরে যেটা করতাম সেটা হচ্ছে জি এর মান কত ছিল। জি এর মান ছিল 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এবং আমরা গতদিন একটা কথা বলছিলাম, এটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। জিটা আর নর্মাল কনস্ট্যান্ট গুলোর মতো না। জিটা হচ্ছে ইউনিভার্সাল, যাকে হচ্ছে যে কোনো সময় আপনি দেখেন না কেন, যে কোনো সময় যে কোনো রেসপেক্টে আপনি মাপেন না কেন, সেইটার স্ট্যান্ডার্ড অলওয়েজ সেম। সবসময় ওটার স্ট্যান্ডার্ড কত? 6.673 10⁻11। যেমন আপনি দেখবেন যে আমাদের যুগের যে স্টাইল কি? মানে একেকটা সময় স্টাইল, ছেলেরা কি পোশাক পরবে, মেয়েরা কি পোশাক পরবে, এটা সময় টু সময় চেঞ্জ হতে থাকে। তো আগে একটা সময় ছিল যখন হচ্ছে ছেলেরা অনেক ঢোলা প্যান্ট পরতো। তাই না? কারণ কি তখনকার দিনে সিনেমাতে নায়করা হচ্ছে অনেক ঢোলা প্যান্ট পরতো, কোমরের উপর এখানে প্যান্ট পরতো। তো তখন ওইটাই ছিল স্টাইল। সবাই ওইটার পিছনে দৌড়াইতো। তার কয়েক যুগ পর কি হলো? সালমান খান আসছে, সে জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্টের মাঝখানে হাঁটুর দিকে হচ্ছে ছিঁড়া-ফাড়া থাকে। ওইটাই তখন স্টাইল হয়ে যায়।
সো যুগ টু যুগ হচ্ছে এই স্টাইলগুলো চেঞ্জ হয়। এজন্য এই স্টাইলগুলো পাওয়ারফুল না, নট দ্যাট পাওয়ারফুল। কিন্তু দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সেই 1400-1500 বছর 1450 বছর হয়ে গেছে অলমোস্ট। ওই সময় যে পোশাক পরেছিল মুসলিমরা আজও 1450 বছর পর যাদের ঈমান স্ট্রং তারা এখনো ওই পোশাক পরে কি সুন্দর দৃঢ়ভাবে চলে। তো ওইটাকে বলে পাওয়ারফুল স্টাইল। সো এই যে ইউনিভার্সাল কনস্ট্যান্ট জি 6.673 10 টু দি পাওয়ার -11 বছর যাবে, যুগ যাবে, যত যাই আসবে, যত সিনারিও আসবে না কেন, ওর স্টাইল অলওয়েজ সেম। ওর স্টাইল কত? 6.673 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। দ্যাটস ওয়াই হি ইজ নট অ্যান অর্ডিনারি কনস্ট্যান্ট, হি ইজ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এবং এরকম আরো কিছু ইউনিভার্সাল কনস্ট্যান্ট ছিল যেটা আমরা গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম এবং আপনাদের হোমওয়ার্ক ছিল। অনেকেই দেখছি সেটা করে গ্রুপে দিছেন যে ভাইয়া অ্যাভোগাড্রোর সংখ্যা, মোলার গ্যাস ধ্রুবক 8.316, তারপর হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, তারপর হচ্ছে যে এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এরকম অনেকগুলো হচ্ছে আমরা জিনিস দেখে আসছি। এইচ এর ভ্যালু হয়তো আপনারা এখন অনেকে জেনে গেছেন 6.673 10 টু দি -34। তো এই ধরনের অনেকগুলা ইউনিভার্সাল কনস্ট্যান্ট আছে। এগুলো একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে চিন্তা করার বিষয়। আমাকে একজন বলছে ভাইয়া আগের ক্লাস করি নাই। এই কমেন্ট হচ্ছে 1000 বার মনে হয় করে ফেলছে। 1000 না হইলেও সবার তো করছে। এই সব কমেন্ট ভাইয়া প্লিজ করিয়েন না। আমরা অনেক আগ থেকেই বলছি যে আগের ক্লাস না করে থাকলে আপনি এই ক্লাস করলে করতে পারবেন। 70-80% বুঝবেন বাট 100% নাও বুঝতে পারেন। আগের ক্লাসটা রেকর্ড দেখে এসে লাইভ ক্লাস করাটা এটা বেটার। ওকে? তারপর আমরা কি দেখছি? আমরা দেখছি যে যদি ২ টা গোলক থাকে, লাইক ২ টা গোলক যদি থাকে তাদের মধ্যেও আপনি সেম জিনিস এপ্লাই করতে পারবেন। যে ভাই দূরত্ব যদি d হয়, এটার ভর যদি m1 m2 হয়, স্টিল নাও আপনি সেম সূত্র এপ্লাই করতে পারবেন। g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এগুলো আপনি এপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনার এরকম কেস থাকে যে একটা হচ্ছে ভাই দণ্ড, এটা একটা দণ্ড আর এটা হচ্ছে একটা বিন্দু। এই দূরত্বটা হচ্ছে a, এই দূরত্বটা হচ্ছে l, এটার ভর m1, এই বিন্দুর ভর m2। তখন তাদের মাঝে যে গ্র্যাভিটিটা কাজ করে সেটা আমরা গতদিন প্রমাণ করছিলাম। g m1 m2 হয়, কিন্তু নিচে যে দূরত্বটা এটা a অথবা a ইন্টু l বা l স্কোয়ার এরকম না হয়ে ব্যাপারটা হয় হচ্ছে a ইন্টু a প্লাস l। এই ছিল আমাদের গতদিন, এটা স্পেশাল একটা ম্যাথ ছিল, এটা আমরা প্রুফ করে আসছিলাম। আশা করি আপনাদের অনেকেই মনে আছে। তো এরপর আমরা কি দেখেছিলাম? এরপর আমরা দেখছিলাম যেটা সেটা হচ্ছে যে জি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা সূত্র আছে জি এম বাই আর স্কোয়ার। সো আমরা এই কথাটা বলে আসছিলাম পৃথিবীর সকল জায়গায় আর এর মান কিন্তু সেম না, এক এক জায়গায় আর এর মানটা এক এক রকম হয়। তো এইটার ব্যাপারটা আমরা এইভাবে বলে আসছিলাম যে ভাই এই যদি আমার পৃথিবী হয়, এই পৃথিবী যদি হয়ে থাকে তাহলে আমরা একটু চিন্তা করি। তো এই জায়গায় যদি আমরা চিন্তা করি আর এর ভ্যালু ছোট, আর আমি যদি এই জায়গায় চিন্তা করি তাহলে আর এর ভ্যালু কি অনেক বড়। তো পৃথিবীর এক এক জায়গায় আর এর মান এক এক রকম। তো যেসব জায়গায় মেরু অঞ্চল, এটা কি? এটা হচ্ছে মেরু অঞ্চল। এটা কি? এটা হচ্ছে বিষুব অঞ্চল। তো বিষুব অঞ্চলে কি হয়? বিষুব অঞ্চলে হচ্ছে আর বড়, ফলে কি হয়? জিটা ছোট হয়। আর মেরু অঞ্চলে কি হয়? মেরু অঞ্চলে হচ্ছে আর ছোট হয়, ফলে জিটা বড় হয়। এই ব্যাপারগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। ঠিক আছে? তাহলে আমরা অলরেডি ক্লাসের মধ্যে গত ক্লাসে কি পড়লাম সেটা আমরা দেখিয়ে ফেলছি। যে গত ক্লাসে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দেখছিলাম, তারপর হচ্ছে আমরা সার্বজনীন ধ্রুবক জি এর মান দেখছিলাম। তারপর আমরা কি দেখেছিলাম? তারপর আমরা দেখছিলাম হচ্ছে যে ২ টা গোলক যদি হয়, একটা গোলক একটা বিন্দু হয়, একটা দণ্ড একটা বিন্দু হয়, এই ধরনের বিভিন্ন কেসে জি এর মান কখন কি সেটা আমরা দেখে আসছিলাম। আমাকে একটু কেউ কি কমেন্ট করে বলতে পারবেন ভাইয়ারা আপনারা সবাই যে আমাকে কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? রিমি ব্যাপারী একাই হচ্ছে হাজার কমেন্ট করে যাচ্ছে, ভাইয়া সাউন্ড কম। এক কমেন্ট কখনোই ভাইয়া একাধিকবার করবেন না। ঠিক আছে? এক কমেন্ট কখনোই হচ্ছে একাধিকবার করবেন না। তাহলে হচ্ছে একটু বাকিদের কমেন্ট দেখা যায় না। অল ক্লিয়ার। আমাকে অলরেডি অনেকে জানাইছে যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, অল ক্লিয়ার। থ্যাংক ইউ ফিডব্যাকের জন্য, সুন্দর কমেন্টের জন্য। যে বা যারা হচ্ছে কমেন্ট করছিলেন, একজনই কমেন্ট করছিলেন মাল্টিপল টাইম সাউন্ড কম। আপনার ডিভাইসে সাউন্ড কম। তো ডিভাইসের সাউন্ড একটু বাড়ায় নিতে হবে। ওকে, তো আমরা একটু বলি যে বিষুব অঞ্চলকে আরেকটা নামে ডাকা যায়। বিষুব অঞ্চলকে চাইলে নিরক্ষরেখা বলা যায়। নিরক্ষরেখা বলা যায়।
তো বিষুব অঞ্চল বা নিরক্ষরেখায় হচ্ছে জি এর মান কম ছিল, আর মেরু অঞ্চলে হচ্ছে জি এর মান বেশি ছিল। কারণটা কি? ওই যে আর যেখানে ছোট জি সেখানে বেশি হয়। তো এই ব্যাপারগুলো আমরা অলরেডি বলে আসছিলাম, এবং নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা আমরা দেখে আসছিলাম, যে ভেক্টর রূপ যখন আমরা কাজ করি, ভেক্টর রূপে কি হয়, এফটা হয় হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার না হয়ে আর কিউব দেওয়া হয়। এখানে আর ভেক্টর দেওয়া হয় যেন কাটাকাটি যে আলটিমেটলি আর স্কোয়ার হয়, আর এখানে একটা মাইনাস দেওয়া হয়, কারণ আমার আর যেদিকে আকর্ষণ তার উল্টো দিকে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এইরকম একটা ফর্মুলা এখানে মেইনটেইন হয়েছিল। ওকে, সো এইটুকু ছিল হচ্ছে আমাদের আরেকটা বিষয়, আমরা এইটাও ডান দেখে ফেললাম। তাহলে এইটুকু বিষয় পর্যন্ত হচ্ছে আমরা গত ক্লাসে পড়াশোনা করেছিলাম। তো আমরা গত ক্লাসে পড়াশোনার পর থেকে, গত ক্লাসে আসলে জাস্ট টোটালি ইন্ট্রোডাকশন ছিল, মানে স্পেশাল কিছু ছিল না, বাট আজকের ক্লাসে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখব। সো আমরা আজকের এই মুহূর্তে বিকাল 5:12 থেকে শুরু করে প্রায় 5:55 দিকে নামাজের ব্রেকে যাব। এই মাঝখানের 40-45 মিনিট সবাই খুব কনসেন্ট্রেশন নিয়ে বাকি ক্লাসটুকু করব, তাহলে অনেক কিছু একসাথে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। তাহলে চলেন প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমরা বলছিলাম অভিকর্ষ ত্বরণ অনেকগুলো কারণে পরিবর্তন হয়। এর মধ্যে একটা হচ্ছে পৃথিবী থেকে উঁচু কোনো স্থানে, পৃথিবী থেকে উঁচু কোনো স্থানে জি এর পরিবর্তন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। তো আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করে। ধরলাম এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর উপরে ধরেন একটা পাহাড় আছে, ঠিক আছে? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর পাহাড়ের উচ্চতা কত ধরলাম এইচ। এবার আপনি চিন্তা করেন, একদম পৃথিবীর পৃষ্ঠে আপনি যে অভিকর্ষ ত্বরণ পান এটা যদি জি হয়, তাহলে পাহাড়ের উপরে কি আপনি একটু চেঞ্জ হয়ে যাবে অভিকর্ষ ত্বরণটা, পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। ধরলাম পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে জি প্রাইম। এখন ভাইয়া আপনাকে যদি বলে যে জি এর মান কত, আপনি তো জি জানেন, জি কত, জি এম বাই আর স্কোয়ার। এখন আপনাকে যদি জি প্রাইম জিজ্ঞেস করে, জি প্রাইম কত হবে? জি প্রাইম হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই, এখন যেই বিন্দুতে আমি অভিকর্ষ ত্বরণ বের করতেছি, ওই বিন্দুটাকে পৃথিবীর সেন্টার থেকে কতটুকু দূরত্বে আছে? প্রথমে আর পরিমাণ দূরত্বে, তারপর এক্সট্রা আরো এইচ পরিমাণ দূরত্বে, তাহলে টোটাল কত? আর প্লাস এইচ দূরত্বে। তাই নিচে শুধু আর স্কোয়ার না হয়ে হবে কত? আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, এখন তাহলে দেখেন আমরা যদি জি প্রাইম বাই জি করি তাহলে কি আসবে? জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখেন এই যে জিএম কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি আমাদের, আমাদের হাতে থাকতেছে হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটা থাকতেছে, এটা থাকতেছে। তাইলে এইখান থেকে দেখেন আমরা একটু সামনে চলে যাই, এখান থেকে আমরা কি লিখতে পারি? জি প্রাইম, জি প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে জি ইন্টু আরটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার স্কোয়ার। বা আমি এখান থেকে একটু সাজাই লিখতে পারি জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। বা আমি লিখতে পারি জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এটাও কিন্তু লেখা যায়, ঠিক আছে? আমাকে লুবা বলছে ভাইয়া একটু থিওরি পড়াবেন প্লিজ, নাহলে এমসিকিউ একেবারেই পারি না। একটু না ভাইয়া, সম্পূর্ণ থিওরি পড়াবো, সম্পূর্ণ থিওরি পড়াবো, যত ধরনের ম্যাথ আছে সব পড়াবো, এমনকি অ্যাডমিশনের অ্যাডভান্স প্রবলেম যা আসতে পারে সেটাও পড়াবো, কোনো কিছুই বাদ যাবে না। আপনার থিওরি, আপনার কনসেপ্ট, আপনার ম্যাথ, আপনার এক্সেপশনাল ম্যাথ, আপনার অ্যাডভান্স প্রবলেম সবকিছু ইনশাল্লাহ চ্যাপ্টারে থাকবে। ওকে, ওকে, খুবই অসাধারণ
কমেন্ট করছে ভাইয়া ভাগা খেতে খেতে ক্লাস করছি। আহা ভাতও ঠিক মতো লিখতে পারে না। তাহলে আমাকে একজন কমেন্ট করছে ভাইয়া -2 কেন হইলো? দেখেন এই 1 প্লাস এইচ বাই আর তো নিচে ছিল, তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে তার পাওয়ারটা কি মাইনাস হবে না? এই কারণে। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা একটু আরেকবার বলি। আমাদের পৃথিবীর পৃষ্ঠে মানে ভূপৃষ্ঠে যদি বলি অভিকর্ষ ত্বরণ জিএম বাই আর স্কোয়ার, এটা আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। যখন আমি পৃষ্ঠ থেকে এইচ হাইট উপরে চলে যাব তখন আমার সেন্টার থেকে দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ, তাই আমার জি প্রাইমটা হচ্ছে নিচে আর প্লাস এইচ স্কোয়ার। এখন আমি ভাগ করার পর দেখলাম জিএম গুলা কাটাকাটি যে এটা পাইছি, আরটাকে নিচে নিয়ে গেলে এই আর আর কাটাকাটি যায় 1 হয়, এইচ বাই আর থেকে যায়। এইচ বাই আরটা নিচে ছিল, উপরে উঠানোর পর -2 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা একটু দেখি। এইটা কিন্তু একটা স্পেশাল সূত্র, এইটা একটা স্পেশাল সূত্র। আমাকে যদি জি প্রাইম আর জি এর মাঝে রিলেশন বের করতে বলে আমি এইটা ইউজ করতে পারি। আবার চাইলে এটাকে একটু ভাঙায় এভাবেও কাজ করা যায়। আপনাদের মনে আছে কিনা আমি একটু এভাবে বলি, দেখি কার কার মনে পড়ে। আমরা এভাবে শিখতাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু কি হতো 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 n minus 2 divided by 3 factorial মানে কত 6 to x cube। এভাবে কি চলতে থাকতো না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়তো দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি মনে পড়ছে আপনাদের? আপনাদের ম্যাথও আসলে ফিজিক্সের ভাইয়াদেরই করায় দেওয়া লাগে, আর ম্যাথ বলেন কেমিস্ট্রি বলেন ফিজিক্সের সবই ইউজ হয়। মনে আছে, এই যে অনেকে বলছে মনে আছে। তাহলে দেখেন আমরা এইখানে আমাদের এই জায়গায় এইচ বাই আর, এই যে এইচ বাই আর এটাই কি আমার এক্স এর মতো চিন্তা করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার এখানে আলটিমেটলি কি আসবে দেখেন। আমরা কি এরকম বলতে পারি জি ইন্টু 1 প্লাস এন এক্স, এন এক্স এর জায়গায় এন কত আছে -2, তাহলে -2 ইন্টু এক্স, এক্স কত এইচ বাই আর গেল। তারপর কি আছে ভাইয়া? তারপর আছে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস ছোট্ট আমি ভুল করেছি, সেটা হচ্ছে -2 হবে, মাইনাসটা দিতে আমি ভুলে গেছিলাম। 1 প্লাস এন এক্স, এন কত -2, এন হচ্ছে -2 ইন্টু এক্স, এক্স কত এইচ বাই আর। তারপর -2 এন -1 তার মানে -3 ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। তারপর কি এরকম ভাবে চলতেই থাকবে, এই ঘটনাগুলো ঘটতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা জি ইন্টু 1 প্লাস এন এক্স, এন কত -2, এক্স কত এইচ বাই আর, তারপর এন -2, এন -1 হচ্ছে -2 থেকে 1 বিয়োগ গেলে -3 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার মানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। তারপর এরকম চলতে থাকবে। এখন দেখেন এইচ যদি আর এর থেকে অনেক ছোট হয়, মানে পৃথিবীর ব্যাসার্ধ তো অনেক ছোট, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এইচটা কি অনেক ছোট। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। আমাদের এভারেস্টের হাইটই কত, প্রায় 10 কিলোমিটার বা এই ধরনের কাছাকাছি। তাহলে 6400 তুলনায় এভারেস্ট যেটা সব থেকে উঁচু সেটাই তো অনেক অনেক ছোট। তাহলে বাদ বাকি পাহাড় বাদ বাকি উচ্চতা তো আরো অনেক ছোট হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি কি যে এইচ বাই আর একের থেকে অনেক অনেক ছোট। একের থেকে অনেক অনেক ছোট হইলে এই ব্যাপারগুলোকে যদি স্কোয়ার করি বা কিউব করি তাহলে সংখ্যাটা কি শূন্যের খুব কাছাকাছি চলে আসবে। ধরেন আপনি 0.1 কে স্কোয়ার করলেন, স্কোয়ার করলে কত আসে 0.01 আসবে, তাই না? বা 0.1 কে যদি কিউব করেন তাহলে আরো ছোট হবে। শূন্য থেকে ছোট সংখ্যাকে স্কোয়ার বা কিউব বা পাওয়ার যত বাড়াবেন ব্যাপারটা কি তত ছোট আসবে। তাইলে এই এইচ বাই আর এই সংখ্যাটা তো একের থেকে অনেক ছোট, তাহলে এটাকে স্কোয়ার কিউব এগুলো অনেক ছোট আসবে। তাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই সংখ্যাগুলো এইখান থেকে শুরু করে বাদবাকি টার্মগুলোকে আমরা কি করব নেগলেক্ট করব। কি করব ভাইয়া? নেগলেক্ট করব। তাহলে নেগলেক্ট করলে আমাদের কাছে কি পড়ে থাকবে? তাহলে আমাদের কাছে পড়ে থাকবে যেটা আমরা লিখতে পারি, তাহলে জি প্রাইম এটা হচ্ছে প্রায় জি ইন্টু কতটুক পড়ে থাকে, শুধুমাত্র এই দুইটা টার্ম, প্রথম দুইটা টার্ম পড়ে থাকে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর। তাহলে এই যে আমরা এইটা লিখে ফেললাম, এইটাই হচ্ছে আমাদের একটা সূত্র। ঠিক আছে,
তাহলে আমরা কি করলাম ভাইয়া, আরেকবার একটু পুরাটা সামারি করি। তো আমরা এইটুকু পর্যন্ত আসলাম, এটা সবার মনে আছে যে ভাইয়া জি প্রাইম হচ্ছে জি ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এখন আমরা এই এইচ বাই আর কে এক্স ধরছি, আর উপরের এই যে ছোট্ট পাওয়ারটা -2, এটাকে আমরা কি ধরছি, যে এই পুরাটাকে আমরা এন ধরছি। ঠিক আছে, তারপর আমরা কি করছি, ওই যে দ্বিপদী বিস্তৃতি সূত্র 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, ওই সূত্র 1 প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার টু, তারপর হচ্ছে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টরিয়াল বা সিক্স এক্স কিউব, এভাবে চলতে থাকে। সো আমরা ওই কাজটাই করছি, যে এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এটাকে ভাঙছি 1 প্লাস এন এর জায়গায় -2, এক্স এর জায়গায় এইচ বাই আর, তারপর এন এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, এরকম প্রত্যেকটা টার্ম চলতেছে। যেহেতু এইচ এর ভ্যালু আর এর থেকে অনেক অনেক ছোট, তাহলে এইচ বাই আর ভাগ করলে ওয়ান এর থেকে অনেক ছোট একটা সংখ্যা পাবো। এই সংখ্যাকে স্কোয়ার কিউব বা আপার যে ঘাতগুলো আছে সেটা নিলে এই ব্যাপারগুলো শূন্যের খুব কাছাকাছি চলে আসবে। তাই এগুলোকে নেগলেক্ট করা যায়। নেগলেক্ট করলে তাহলে কি থাকবে, জি ইন্টু ওয়ান প্লাস এন এইচ এন এক্স, মানে এন কত, -2 এইচ বাই আর, তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। তাহলে আমরা একজন কি বলছে, ভাইয়া সূত্র ভুল লিখছেন মধ্যে যেটা মার্ক করে, যে ভুল ভাল হচ্ছে কমেন্ট করে সবাই। একজন কমেন্ট, যেটা মার্ক করে রাখছেন, যেটা মার্ক করা এটা ভুল না, এটা হচ্ছে কম্পারিজন। একটু বুঝে বুঝে কমেন্ট করতে হবে, আপনারা এখন ইন্টারে উঠে গেছেন। তো এইটা হচ্ছে এইচ বাই আর এর জায়গায় আমরা এক্স কল্পনা করছি, আর -2 কে আমরা এন ধরে নিছি, ধরে ওই অনুযায়ী সূত্রটা অ্যাপ্লাই করছি, সেটা লেখা আছে। তাহলে আমরা অলমোস্ট সবকিছু করে এইটুকু পার্টকে নেগলেক্ট করে পাইলাম কি, জি প্রাইম হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। তাহলে এইটার ক্ষেত্রে একটা কথা খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, যে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। ঠিক আছে, আর এইটা কি, এটা হচ্ছে 100% অ্যাকুরেট, 100% অ্যাকুরেট ফর্মুলা। তো আপনি কোনটা ইউজ করবেন, যে অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা ইউজ করবেন নাকি 100% অ্যাকুরেটটা ইউজ করবেন? ভাইয়া বলবো যে আপনার রিটেনের ক্ষেত্রে সিকিউর ক্ষেত্রে অলওয়েজ আপনি 100% অ্যাকুরেট ফর্মুলাটা ইউজ করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় এমসিকিউতে যখন আপনি কাজ করতে যাবেন, তখনও ফার্স্টে এইটা দিয়ে, অ্যাকুরেটটা দিয়ে বেশি ট্রাই করবেন। অ্যাকুরেটটা দিয়ে ট্রাই করার পর যদি আপনি দেখেন এটা অপশনে নাই, তাহলে সেকেন্ডে আপনি এইটা দিয়ে ট্রাই করবেন। কেন বললাম যে এইটা কেন হচ্ছে মাঝে ইউজ কম করবেন, কারণ এখানে আমরা অনেকগুলো টার্মকে নেগলেক্ট করছি। এখানে 1% 2% হলে ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু এই যে এই ফর্মুলার মধ্যে কোনো ভুল নাই। তাই অলওয়েজ প্রথমে এটা দিয়ে ট্রাই করবেন। যদি এটার অপশনটা না থাকে, তাহলে লাস্টে হচ্ছে এই ফাইনাল ফর্মুলাটা দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, একজন বলছে অ্যাপ্রক্সিমেট কি, অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক, মানে 100% অ্যাকুরেট না, 98 97% 99% অ্যাকুরেট, ওইটাকে আমরা অ্যাপ্রক্সিমেট বলি। ওকে, তাহলে পুরো জিনিসটাকে সামারি করি, যে আমরা যদি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করি, ওটা তো 9.8 এর মতো হয়, জিএম বাই আর স্কোয়ার। কিন্তু এর থেকে উঁচু কোনো স্থানে যদি যাই, লাইক একটা পাহাড়ের উপরে বা একটা বিল্ডিং এর উপর, তখন অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, এটা বের করার দুইটা সূত্র আমরা দেখলাম। একটা হচ্ছে জি প্রাইম বাই জি, এটা হচ্ছে আর বাই আর প্লাস এইচ স্কোয়ার। তো জি তো আপনি জানেন, জি কত, 9.8, পৃথিবীর ব্যাসার্ধ আরো আপনি জানেন 6.4 10 টু দি পাওয়ার 6। শুধু এই স্মল এইচটা যদি দেওয়া থাকে, পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু উঁচু বিল্ডিং বা কতটুকু উঁচু পাহাড়, তাহলে আপনি জি প্রাইম বের করে ফেলতে হবে। এটা 100% অ্যাকুরেট ফর্মুলা। আরেকটা সূত্র আমরা দেখলাম, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। এটা কি, যে জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর, এইভাবেও কিন্তু আপনি বের করতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পৃথিবী থেকে উপর উঁচু কোনো স্থানে গেলে কি হয় সেটা করে ফেললাম। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। আমরা লাস্ট ক্লাসে কত নাম্বার পর্যন্ত ম্যাথ সলভ করছি আমি ভুলে গেছি, কেউ কি আমাকে কমেন্ট করে বলতে পারবেন কি কত হবে? P4 হবে, P4 হবে। ওকে, আমি তাহলে দিয়ে দিই, আমার মনে নাই। অনেকে বলছেন P4 হবে, ডান।
তাহলে আমাদের প্রশ্নটা কি, h ইকুয়ালস টু r/6 উঁচু স্থানে g এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি ইউজ করব, উই নো, আমরা জানি, কোথা থেকে জানি, ওই যে g প্রাইম বাই g কি হয়, r ডিভাইডেড বাই r প্লাস h তার স্কয়ার হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি g প্রাইম ইজ ইকুয়ালস টু g, দ্যাট মিন্স 9.8 ইন্টু 6.4, অথবা এভাবে বলা যায় r ডিভাইডেড বাই r প্লাস r/6। কেন? কারণ ওই যে এইচটা কত বলছে, r/6 তার স্কয়ার। তাহলে 9.8 ইন্টু আমরা বলতে পারি 1, মানে আরটা কাটাকাটি করলে, বা এখানে আপনি ডিরেক্টলি বলতে পারেন যে এখানে থাকবে r, আপনি লসাগু করলে এখানে থাকবে 6 7 r তার স্কয়ার, বা 9.8 ইন্টু 6/7, আরটা কাটাকাটি চলে যাবে, আর কাটাকাটি চলে যাবে, তাহলে এইটার স্কয়ার, বা 9.8 ইন্টু 36/49। তো এটা করলে যা হয় সেটাই হচ্ছে অ্যান্সার, 9.8 ইন্টু 36/49 কত আসে, 7.2। তাহলে 7.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আমরা আশা করি ধরতে পারছি। তাহলে ক্লিয়ার, এই প্রবলেমটা বা এই ম্যাথটা সবাই ধরতে পারছি। ওকে ওকে, অনেকে কমেন্ট করছে 7.2, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করছেন। ডান, তাহলে আমরা P4 করে ফেললাম। এবার আসি আমরা এবার আমরা যেটা করব, পৃথিবীর অভ্যন্তরে 2 নাম্বার কেস, পৃথিবীর অভ্যন্তরে জি এর পরিবর্তন, এইটা হচ্ছে আমরা এখন স্টাডি করব। এটা আমাদের 2 নাম্বার কেস, যে জি এর মানটা কখন কখন চেঞ্জ হয়। তো আমরা আজকে একটু টানা পড়াশোনা করব, একটু স্পিডে পড়াশোনা করব, কারণ আমি বিলিভ করি যে আমাদের স্টুডেন্টরা অলরেডি এখন তাদের ক্যালিবার অনেকটুকু বৃদ্ধি পাইছে, আমি আশা করি। কারণ আপনারা ভেক্টর শিখছেন, আপনারা গতিবিদ্যা শিখছেন, আপনারা নিউটন মেকানিক্স শিখছেন, আপনারা কাজ ক্ষমতা শক্তি শিখছেন। দ্যাট মিনস মেকানিক্স এর প্রায় 70-80% আপনাদের ভিতরে চলে আসছে। তো ওইগুলো যদি একটু নোট খাতাগুলো দেখে দেখে নিজের মধ্যে আয়ত্ত করেন, নিজের মধ্যে একটু একটু করে রিভাইজ করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন একটু ভারী ভারী ফিল হচ্ছে নিজেকে। আপনি যখন ফিল করবেন যে রাস্তার মধ্যে হাঁটতে গেলে রাস্তা একটু হালকা পাতলা ডেবে টেবে যাচ্ছে আর কি, হ্যাঁ, তো ওই অবস্থায় আপনার একটু স্পিড নিতেই পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের পৃথিবীর অভ্যন্তরে জি এর পরিবর্তন আমরা কিভাবে কাজ করব দেখেন। এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে, দেখছেন ভাইয়া নর্মাল আঁকলেই পৃথিবী সুন্দর গোলক হয়ে যায়। এবার আমি যেটা করব, পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে, অর্থাৎ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরলাম পৃথিবী থেকে এইচ গভীরে, এইটা হচ্ছে এইচ গভীর, ঠিক আছে, এইচ গভীরের কোনো স্থানে আমরা কি করব, এই স্থানে হচ্ছে আমরা অভিকর্ষ ত্বরণ কত সেটা বের করব। আচ্ছা, এখন আমাদের কাছে কিছু বিষয় আছে, যেমন আমি যদি বলি এই হচ্ছে আমার সেন্টার, তাহলে এই টোটাল দূরত্বটা এটা হচ্ছে ক্যাপিটাল আর, ওকে, আর আমি বর্তমানে যেইটুকু গভীরে আছি এইটা হচ্ছে স্মল আর। তাহলে আপনি বলতেই পারেন আর হচ্ছে স্মল আর প্লাস এইচ, বা আপনি বলতে পারেন কতটুকু গভীরে আছি এটা হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াস মাইনাস বর্তমানে আমি কত রেডিয়াসে আছি। তাহলে আমরা আরেকবার একটু বলি, এই হচ্ছে পুরা পৃথিবীটা, বাট আমি এখন কাজ করতেছি কি, আমি কাজ করতেছি হচ্ছে এই পয়েন্টে, পৃথিবীর এইচ গভীরে, পৃথিবী থেকে এইচ গভীরে। তাহলে এইটা যদি আমি এ বিন্দু বলি, এ বিন্দু হলো ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরে, এই বিন্দু হলো ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে। তাহলে এইচ গভীরের এই বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণটা কত আসে সেটা আমাকে বের করতে হবে। তো পৃথিবীর পৃষ্ঠে থাকলে তো 9.8 হয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি একটু 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 করে উপরে উঠতে থাকি, ওই যে gm/r², ওইখানে আর না হয়ে r প্লাস এইচ হয়, ফলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকলে জি এর মানটা কমতে থাকে। এখন আমি যদি পৃথিবীর
পৃষ্ঠ থেকে মানে উপরে না যেয়ে পৃথিবীর ভিতরে খনি বা হচ্ছে ধরেন পৃথিবীর মধ্যে একটা হোল করে গর্ত করে মাটি গর্ত করে 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 নিচে যেতে থাকি, তাহলে আসলে অভিকর্ষ ত্বরণটা কিভাবে চেঞ্জ হবে এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে এবং এটাই হচ্ছে আমার এখন টার্গেট। তাহলে দেখেন আমরা নরমালি কি জানি ভাইয়া, জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, সেটা জানি তাই না? কিন্তু আমরা এখন কাজ করতেছি ধরলাম এই পয়েন্টে, মানে একদম পৃষ্ঠে তো আমাদের কাজ করবে কি, একদম পৃষ্ঠে আমাদের জি কাজ করবে। এখন আমি তো চলে আসছি একটু অভ্যন্তরে, তাহলে এই জায়গায় আমার কতটুক অভিকর্ষ ত্বরণ, এটাকে আমি জি প্রাইম বললাম। এখন খেয়াল করেন জি প্রাইমটা বেসিক্যালি কি হবে, জি প্রাইমটা নিয়ে যখন আপনি বের করবেন, জি প্রাইমটা টোটাল ভর আসলে আপনার কাজ করবে না, পুরা পৃথিবীর ভর না কাজ করে তার একটা অংশ ভর আপনার কাজ করবে। এবং ব্যাসার্ধর জায়গায় এখন আর ক্যাপিটাল আর স্কোয়ার না হয়ে স্মল আর স্কোয়ার হবে, অর্থাৎ আপনি যেইটুকু রেডিয়াসে আছে সেই রেডিয়াসটা ইউজ হবে। আপনি কতটুকু রেডিয়াসে আছে সেটা হচ্ছে এই যে এইটুকু, এইটাই হচ্ছে সেই আর। ঠিক আছে, এখন দেখেন আমরা এবার কিভাবে চিন্তা করব, আমরা ব্যাপারটাকে চিন্তা করতেছি এইভাবে যে এখন আমার কাছে শুধুমাত্র এই যে এইটুকু ভর, শুধু এইটুকু ভর হচ্ছে আমাকে আকর্ষণ করবে। আমি যখন এই বিন্দুতে আসি, এই বিন্দুতে আসি, তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি পৃথিবীর মধ্যে একটা গোলক কল্পনা করি, তাহলে এই গোলকটার এই পৃথিবীর অভ্যন্তরে এইটুকুর মধ্যে যে ভরটা আছে সেই ভরটা হচ্ছে আমাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে। কিন্তু এর বাইরে যে ভরটুকু আছে ওগুলো আমাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে না। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বা আকর্ষণের জন্য এই অংশের বাইরে যে এইটুকু ভর আছে সেটা কোনো পরিমাণ এফেক্ট রাখবে না। প্রশ্ন করবেন ভাইয়া কেন? তাহলে চিন্তা করেন এভাবে বলতে পারেন কিনা, উপরের দিকে যে বিন্দুগুলো আছে আপনি চিন্তা করতে পারেন এভাবে, মানে ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে বলি, একই চিত্রের মধ্যে বারবার দেখাইতে গেলে দেখা যাবে যে হচ্ছে আপনি পরে বোঝা টাফ হবে। ধরেন ব্যাপারটা এরকম, আপনি আছেন হচ্ছে এই বিন্দুতে, এটা হচ্ছে আপনার এ বিন্দু। ঠিক আছে, এখন আপনি একটা লাইন টানলেন, আপনি এই বরাবর একটা লাইন টানলেন, ধরেন কি লাইন টানা যায়, ধর নীল লাইন টানলাম। ওকে, এখন চিন্তা করেন আপনার এই এ বিন্দুকে উপরের যে রেখাগুলো আছে, উপরে যে ভরগুলো আছে, উপরের ভরগুলো আপনার এই বিন্দুকে কি করবে, উপরের দিকে আকর্ষণ করবে। আর নিচে যে ভরগুলো আছে ওগুলোকে ধরেন আমি অন্য কালার দিয়ে দেখাই, নিচের যে ভরগুলো আছে লাইক এই যে এই ভরগুলো, এই ভরগুলো আপনাকে কি করবে, এই এ বিন্দুগুলোকে নিচের দিকে টানবেন। এখন আপনি তখন বলবেন ভাই এই বিন্দুগুলোকে উপরের দিকে টানতেছে হচ্ছে সবুজ ভরগুলো, আর লাল ভরগুলো হচ্ছে নিচের দিকে টানতেছে। তাহলে নিচের দিকে তো ভর বেশি, তাহলে তো মনে হয় লব্ধি হবে নিচের দিকে। এটা আসলে নিচের দিকে একটা টান খাবে, কেন্দ্রের দিকে একটা টান খাবে। আমি বলবো না ভাই, নিচের দিকে টান খাবে না। কেন? কারণ হচ্ছে দেখেন উপরের দিকে ভর হয়তো সবুজ ভরগুলো অল্প পড়ছে, কিন্তু সবুজ ভরগুলো অল্প পড়লে কি হয়েছে, সবুজ ভরগুলো তো এই বিন্দু থেকে কাছাকাছি, দূরত্ব কম। দূরত্ব কম হলে কি আকর্ষণ বল আবার বেশি হয়? ফলে এই বিন্দুর জন্য উপরের দিকে ভর কম, এই কারণে নরমালি আকর্ষণটা কম হওয়ার কথা। কিন্তু এই বিন্দু থেকে এগুলা দূরত্বও কম, ফলে আকর্ষণ বলটা আবার বেশি হবে। ফলে যেটা হবে যে ভর কম কিন্তু দূরত্ব কম, দুইটা মিলে ব্যালেন্স হয়ে উপরের দিকে আপনার যতটুকু টান কাজ করবে নিচের দিকে ঠিক ততটুকুই টান কাজ করবে। আর উপরের অংশ এবং নিচের অংশ ব্যালেন্স হয়ে এই গোলাপি গোলকের বাইরে যে সকল ভর পড়ছে সেই সকল ভরগুলো এই পয়েন্টে আসলে লব্ধি কোনো এফেক্টই ফেলতে পারবে না, লব্ধি কোনো বলই প্রয়োগ করতে পারবে না। তাহলে শুধুমাত্র এই গোলকের ভিতরে যে এম প্রাইম ভরটুকু, সেই ভরটুকুই হচ্ছে আমাকে আকর্ষণ করে কেন্দ্রের দিকে টান দিতে পারবে। তাইলে আমরা এই ব্যাপারটাই দেখব যে এইখানে এই সবুজের মধ্যে যে ভরটুকু আছে সেটাই হচ্ছে আমার এম প্রাইম, সেই এম প্রাইম ভরটাই হচ্ছে শুধুমাত্র আমাকে আকর্ষণ করবে। এখন এম প্রাইম আমরা কিভাবে বের করব? এম প্রাইম বের করার টেকনিকটা হচ্ছে এরকম যে আমরা তো জানি, আমরা কি জানি যে আমরা জানি এম ইকুয়ালস টু কি রো ভি। রো তো ধরেন রোর মতো থাকলো, আয়তন কত 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাই, গোলকের আয়তন কি 4/3 পাই স্মল আর কিউব। বর্তমানে আর ব্যাসার্ধে আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি জি ইন্টু রো ইন্টু 4/3 পাই স্মল আর কিউব
নিচে হচ্ছে স্মল আর স্কোয়ার। এবার নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন কি হবে, আর স্কোয়ার আর কিউব কাটাকাটি যে একটা আর অবশিষ্ট থাকবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আলটিমেটলি জি প্রাইম ইজ ইকুয়ালস টু 4/3 পাই রো জি ইন্টু স্মল আর। এইটা কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ সূত্র। আচ্ছা, এখন চাইলে আপনি এই ব্যাপারটাকে এভাবেও লিখতে পারেন যে ভাই জি প্রাইম ইজ ইকুয়ালস টু 4/3 পাই রো জি। স্মল আর এর জায়গায় আপনি কি লিখতে পারেন, আর মাইনাস এইচও লিখতে পারেন, কারণ এই যে এখান থেকে আপনি এটা লিখতে পারেন স্মল আর সমান কি আর মাইনাস এইচ। এটাও চাইলে আপনি বলতে পারেন। ওকে, তাহলে এইটাও সূত্র, দুইটাই 100% অ্যাকুরেট। তো আপনার যেটা খুশি আপনি ইউজ করতে পারেন। এইটাও কি 100% রাইট। তারপর এটাও যদি নেন, এটাও কি 100% অ্যাকুরেট। ওকে, তাহলে আমরা দুইটা জিনিসই কিন্তু বের করে ফেললাম। পুরা ব্যাপারটাকে ভাইয়া 1 মিনিটে আবার রিভিউ করি। যারা বুঝছেন একটু কমেন্ট করে জানান, আপনাদেরকে কংগ্রেচুলেশন, বুঝে ফেলছেন। আর যারা বুঝেন নাই কোনো সমস্যা নেই, বুকে হাত রাখেন, বুকে হাত রেখে বলেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আমি অবশ্যই বুঝবো। ভাই আরেক মিনিট রিভাইজ করার সময় ভাইয়া বুঝে যাব। তাহলে দেখবেন আপনি আসলেই বুঝে যাবেন। ওই যে মানুষ বলে না যে চ্যাট জিপিটি কে রিসেন্টলি কোশ্চেন করা হয়েছিল, অনেক খুব ফেমাস হয়েছে এই জিনিসটা, যে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যদি শয়তান হতে তাহলে তুমি মানুষকে কিভাবে বিপদগামী করতে, বা তুমি কিভাবে মানুষকে আর কি পথভ্রষ্ট করতে। তো প্রথম অ্যান্সারটা কি ছিল? প্রথম অ্যান্সারটা ছিল যে আমি যদি শয়তান হতাম তাহলে আমি সর্বপ্রথম যেটা করতাম সেটা হচ্ছে মানুষকে হতাশ করে দিতাম। তার যে এফেক্টিভ টাইম, কাজ করার যে সময়গুলো, ওই সময়গুলোতে তাকে হচ্ছে অলস কাজে, তার মনের মধ্যে হচ্ছে ব্যর্থতা, হতাশা, এগুলো জায়গায় তাকে তার কাজ থেকে দূরে সরায় রাখতাম। ফলে যত সময় যেত সে ব্যর্থ হইতো, হতাশ হইতো, এবং হতাশা তাকে হচ্ছে খারাপ পথে বিপথে নিয়ে যেত। তো যেকোনো একটা জিনিস করার সময় প্রথমে নাই পারতে পারি, নাই বুঝতে পারি, কোনো সমস্যা নেই, বাট বিশ্বাস রাখবেন যে আরেকবার ট্রাই করলেই পেরে যাব। সিম্পলি নিবেন, অনেক প্যানিক হবেন না। তাহলে দেখবেন আসলেই আপনি বুঝতে পারবেন। আর যেদিনের পড়া ওই দিন শেষ করবেন, যেদিনের কাজ সেদিন শেষ করবেন। মা বাবার কথা শুনবেন, বাবা মা যেটা বলে সেটা যদি ইলজিক্যাল না হয়ে থাকে, আপনার এথিক্স এর বাইরে না যেয়ে থাকে, সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা পালন করার। দেখবেন আপনার দিনগুলো আসলে অনেক ভালো যাবে। পুরো জিনিসটা আরেকবার বলি, যে আমরা পৃথিবীর পৃষ্ঠে তো অভিকর্ষ ত্বরণ কত বের করতে পারি, gm/r²। পৃথিবী থেকে উপরে একটা পাহাড় আছে, ওইখানে জি এর পাহাড়ের চূড়ার মধ্যে কত সেটাও বের করতে শিখে গেছি। কত কিছু আমরা শিখে গেছি। এখন এটাও আমার জানা লাগবে পৃথিবীর গভীরে, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি মাটির ভিতরে, পৃথিবীর ভিতরে ঢুকে যাচ্ছি, তখন আমার জি কত হবে। কিভাবে বের করলাম? আমরা বের করছি নরমালি তো g=gm/r²। এখন আমাদের টোটাল পৃথিবীর ভরটা কাজ করবে না, যেইটুকু রেডিয়াসে বর্তমানে আমি আছি, টোটাল রেডিয়াসটা ক্যাপিটাল আর, আমি আছি স্মল আর এ, এইটুকু রেডিয়াস মিলে যে গোলকটা, এই গোলকটার ভরটাই শুধুমাত্র আমাকে আকর্ষণ করবে। তো ওই গোলকটার ভর হবে আর ব্যাসার্ধ হবে হচ্ছে আমি যতটুকু ব্যাসার্ধে আছি সেটা। তো এম প্রাইমটা কিভাবে বের করলাম? ওই যে এম প্রাইম হচ্ছে রো ভি, আয়তন ইনটু ঘনত্ব, এটা দিয়ে কি ভর বের করা যায়। তো ঘনত্ব দেওয়াই থাকবে। পৃথিবীর ঘনত্ব কত? 5.5 10⁻³ এটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে পৃথিবীর ঘনত্ব রো অফ আর্থ 5.5 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে, সো আমরা এরপর যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে এই এম প্রাইমটা বের করার পর এম প্রাইমের মান বের বসাই দিলাম, r² কাটিয়ে যে একটা আর থাকে, তারপর সাজায় লিখলাম। তাহলে এইটা কিন্তু পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের সূত্র। এখানে স্মল আর কি, স্মল আর হচ্ছে সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্সে আমি আর অভিকর্ষ ত্বরণটা বের করতে চাই। তারপর আমাদেরকে যদি বলা হয় এভাবে যে সেন্টার থেকে কতটুকু রেডিয়াস আমি আছি সেটা বলা নাই, বাট পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু অভ্যন্তরে আমি বা কতটুকু গভীরে আমি আছি সেটা বলা আছে। তাহলে আমরা কি করতে পারি? স্মল আর এর জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল আর মাইনাস এইচ। তো দুইটাই সূত্র, দুইটাই 100% অ্যাকুরেট, কারণ কোনো অ্যাপ্রক্সিমেট করতে হয় না, কোনো কিছুকে বাদ দিতে হয় না, দুইটাই হচ্ছে 100% রাইট। এইভাবে হচ্ছে এটা বের করা যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এরপরে আরেকটা জিনিস একটু করতে পারি কিনা দেখেন তো ভাইয়া, যে আমরা পৃথিবীর পৃষ্ঠে জি তো জানি কত, gm/r²। আর এটা কোথায়? এটা হচ্ছে পৃষ্ঠে। আর এইচ গভীরে, বা আমরা যদি এইচ গভীরে যদি বলি, তাহলে জি কত আসে? তাহলে জি আসে হচ্ছে 4/3 পাই রো
জি আর মাইনাস এইচ, এটা তো দেখেন আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারতাম জি ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কতটুক হয় 4/3 পাই রো জি ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কত আর এটা হচ্ছে আমাদের এইচ গভীরে কত। তাহলে এখন যদি আমি এটাকে জি প্রাইম দিলাম, জি প্রাইম বাই জি করি, তাহলে দেখেন কাটাকাটি যে থাকবে হচ্ছে আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, বা আমি একটু সাজাই লিখতে পারি জি প্রাইম এখানে কাটাকাটি করলে 1 মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, তাহলে আমি একটু যদি সাজাই লিখি জি প্রাইম হচ্ছে এই একটু ভুল লিখছি, জি প্রাইম সমান সমান লিখতে পারি জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। আমাকে কমেন্ট করছে একজন তাজিম সরকার, পৃথিবী থেকে উচ্চতায় গেলে ভর কেন পরিবর্তন হলো না? নিচে গেলে ভর পরিবর্তন হয়েছে বুঝছি ভাই, আপনি বুঝাইছেন। উঁচুতে গেলে চিন্তা করেন কি আছে। ওর প্রশ্নটা আমি একটু অ্যান্সার করে আসি। আপনি যদি পৃথিবী থেকে উপরে উঠেন তাহলে উপরে উঠলে এই বরাবর কি এক্সট্রা কোনো ভর অ্যাড হয়েছে? পৃথিবীর এই পৃষ্ঠের উপরে কি আছে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের ভর তো খুবই নগণ্য। বায়ুমণ্ডলে কি আছে? বাতাস আছে। বাতাসে কি তেমন কোনো ভর হয়? তেমন তো কোনো ভর নাই। আপনি বলতে পারেন পাহাড়ের ভর আর কি বা পৃথিবীর ভরের রেসপেক্টে পাহাড়ের ভর তো 1 কোটি ভাগের 1 ভাগও হবে না। সো এই যে আমি এই হাইটে আসছি, এই হাইটে আসার পর এইটুকু লেয়ারে কিন্তু এক্সট্রা কোনো ভর তেমন অ্যাডই হয়নি। এই কারণে ওইখানে এম ছিল, এমই রয়ে গেছে। কিন্তু যখন আমি পৃথিবীর অভ্যন্তরে গেছি তখন তো আমার এই জায়গায় অনেকটুকু পরিমাণ ভর ছিল, ওই ভরটা বাদ গেছে। তাই আমি ওইখানে এম এর জায়গায় এম প্রাইমটা ইউজ করছি। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা দেখতেছি এইটা কি পৃথিবীর অভ্যন্তরে হচ্ছে আমরা পাইলাম এইটা। সো আগে মনে আছে পৃথিবীর এইচ হাইটে গেলে আমরা এরকম একটা জিনিস পাইতাম। এইচ হাইটে গেলে তখন কি হইতো 1 মাইনাস 2h বাই আর। কিন্তু ওইটা বলছিলাম অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, 100% অ্যাকুরেট না। ওইটা কি বলছিলাম এই দেখেন, ওইটা বলছিলাম অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, যে 1 মাইনাস 2h বাই আর পৃথিবী থেকে উচ্চতায়, আপনাদের খাতায় লেখা আছে দেখেন। কিন্তু এখন কি বলতেছি, এখন এটা বলতেছি 100% অ্যাকুরেট। এই ফর্মুলাটা কিন্তু 100% অ্যাকুরেট, এটার মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই। ওকে, তো এই দুটা বিষয় কিন্তু মাথায় রাখা লাগবে। তাহলে আমরা আরেকটু বলি যে এইচ উচ্চতায় আমরা কি পাইলাম আর এইচ গভীরতায় আমরা কি পাইলাম। এখানে পাইছিলাম আমরা জি প্রাইম হচ্ছে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এটা ছিল অ্যাপ্রক্সিমেট যদিও। আর এখানে পাইছিলাম জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি 1 মাইনাস এইচ বাই আর। খেয়াল করেন আমি এখানে অ্যাপ্রক্সিমেট দিছি কিন্তু এখানে ইকুয়াল দিছি কারণ এটা 100% অ্যাকুরেট। তাহলে দেখেন এখানে কি 2 আছে, এখানে কি 1 আছে। এই জায়গাটা একটু খেয়াল করি আমরা, এখানে আছে কি 2 আর এখানে কিছু নাই মানে কি 1। তার মানে কি দ্বিগুণ হারে কমে, দ্বিগুণ হারে কমে। তাহলে আমরা কি বলতে পারলাম, যখন আমরা যখন আমরা উপরে উঠব, মানে যখন আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরে যাব তখন যেই রেটে কমে, যখন আমরা পৃথিবী থেকে উপরে উঠব তখন তার দ্বিগুণ রেটে হচ্ছে অভিকর্ষ ত্বরণটা কমে। এই কথাটা ইম্পর্টেন্ট, ভাইয়া লিখে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে অভ্যন্তরে গেলে জি এর মান যে হারে কমে, পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে গেলে জি এর মান তার 2 গুণ হারে কম। সো এই ছিল সেই স্পেশাল উক্তিটা, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা এইটা খুবই ইম্পর্টেন্ট, কেয়ারফুলি মাথায় রাখবো। ঠিক আছে,
এইচ এর মান 2 কেন? আরে বোকা, এইচ এর মান 2 তো না। এখানে আমরা সূত্র প্রমাণ করছি হচ্ছে 2h/r, এটা তো সূত্র প্রমাণ করে আসছি। এখানে কি ছিল? h/r মানে 1 ছিল। তাহলে এইখানে এইচ যত বাড়বে, এখানে কি ব্যাপারটা মাইনাস আছে, তার মানে কি জি এর মান কমতেছে। তো এখানে কি আছে? h/r এর সাথে 2 গুণ আছে। তার মানে আপনি যদি 10 মিটার উপরে যান তাহলে 10/r পরিমাণ কমে এখানে। তো এখানে 10 মিটার উপরে গেলে কি 2 × 10/r মানে 20/r পরিমাণ করে কমে। তাহলে এখানে যেই রেটে কমতেছে ওইখানে কি তার দ্বিগুণ রেটে কমতেছে। এই কথাটা বুঝাইছি। এইচ এর ভ্যালু এখানে 2 থেকে হবে। এইচ এর ভ্যালু 2 না, এইচ এর সাথে 2 গুণ আকারে আছে। ঠিক আছে? তাহলে আমরা কি সোফার ক্লিয়ার যে পৃথিবীর পৃষ্ঠে জি কি, পৃথিবীর উপরে গেলে জি কত, পৃথিবীর অভ্যন্তরে গেলে জি কত, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি এখন ক্লিয়ার হয়েছি না? বাকি একটু কমেন্ট করে জানান। ওকে, অনেকে বলছে ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া সবাইকে। তো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে একটু গ্রাফ দেখবো। গ্রাফটা কিরকম একটু খেয়াল করি আমরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট গ্রাফ। এই গ্রাফ থেকে প্রচুর প্রশ্ন আসে, অ্যাডমিশনে কোশ্চেন আসে, বা আপনি থিওরিটা কতটুকু ভালোভাবে বুঝছেন অনেকাংশেই ডিপেন্ড করে আপনি গ্রাফটা কতটুকু ধরতে পারছেন সেটার উপর। খেয়াল করে দেখেন আমাদের এখানে যদি আমরা এভাবে বলি ব্যাপারটাকে, এইটা হচ্ছে ক্যাপিটাল আর। আমাদের যে সূত্রটা ছিল পৃথিবীর অভ্যন্তরে জি এর মান, যে ভাই জি প্রাইম ইজ ইকুয়ালস টু 4/3 পাই রো জি ইন্টু স্মল আর, তাই না? এটা পৃথিবীর অভ্যন্তরে। এটা কখন কাজ করবে? যখন আর এর ভ্যালুটা, আর এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে, আর এর ভ্যালুটা যখন আপনার ভূপৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করে অভ্যন্তরে যে কোনো জায়গা পর্যন্ত গেলে আপনার এই সূত্রটা কাজ করবে। ঠিক আছে? এই সূত্র কাজ করবে কখন? যখন আর এর মানটা 0 থেকে শুরু করে পৃথিবীর ব্যাসার্ধ পর্যন্ত হবে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে যে কোনো জায়গায়, তখন এই সূত্রটা ইউজ করা যাবে। এই সূত্রের ক্ষেত্রে দেখেন তো ভাইয়া, এটা বুঝেন কিনা? এইটা কি? এইটা হচ্ছে ওয়াই মানে আউটপুটটা, এই পুরাটুকু কি কনস্ট্যান্ট? তাহলে কনস্ট্যান্টটাকে আমরা ধ্রুবক এম বলতে পারি। এটা হচ্ছে আপনার এক্স অক্ষে আছে, তাহলে এইটা হচ্ছে কি আপনার এক্স। তাহলে ব্যাপারটা কি আসলো? ওয়াই ইকুয়ালস টু এম এক্স। ওয়াই ইকুয়ালস টু এম এক্স কি মূল বিন্দুগামী সরলরেখা? তাহলে দেখছেন মূল বিন্দুগামী সরলরেখা পাইছি। এটা কতটুকু পর্যন্ত ইউজ হবে? যখন হচ্ছে আপনার এই আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত ইউজ হবে। আচ্ছা, এইবার আমরা যদি এর থেকে দূরে যাই, অর্থাৎ আমার যদি রেডিয়াসটা মানে সেন্টার থেকে দূরত্বটা আর এর থেকেও বেশি হয়, তখন আমার কি হবে? তখন আমার জি প্রাইম হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে আর কত? এখানে মাথায় রাখবেন আর গ্রেটার দেন ইকুয়াল ক্যাপিটাল আর। ওকে, তাইলে আমরা এর পরের ক্ষেত্রে কি ইউজ করতে পারি? এর পরের ক্ষেত্রে ইউজ করতে পারি হচ্ছে এই রকম, এই যে এইভাবে। কারণ কি দেখেন, এখানে আপনার আর যত বাড়বে, আর যত বাড়বে জি তত কমবে, আর যত বাড়ে জি তত কমে। তো আমি আর বাড়াচ্ছি, জি কমতেছে, তখন হচ্ছে এই রকম অধিবৃত্তের গ্রাফ আসে। তখন এই গ্রাফটা কি হয়? এই গ্রাফটা হয় হচ্ছে হাইপারবোলার গ্রাফ। ঠিক আছে? তখন এই গ্রাফটা হয় হাইপারবোলার গ্রাফ, মাথায় রাখতে হবে এটা। তাহলে আমরা পুরো গ্রাফটা থেকে আমাকে যদি জিজ্ঞেস করে পুরো আচ্ছা, পুরো গ্রাফটা থেকে যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই কোন পয়েন্টে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, তাহলে আমার মান কি? যে ভাই এই জায়গাটায় হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ। তাহলে এই জায়গাটায় অভিকর্ষ ত্বরণের মানটা কত? এই জায়গায় মানটা হচ্ছে জিএম বাই আর স্কয়ার। তাহলে এর থেকে যদি আপনি বামে যান, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আপনি যদি বামে যান, তাও কি জি কমে। আর আপনি যদি ডানে যান, তাও কি জি কমে। ডানে যাওয়া মানে কি? ডানে যাওয়া মানে হচ্ছে পৃথিবী থেকে উপরে ওঠা।
আর বামে যাওয়া মানে কি পৃথিবী থেকে গর্ত করে ভেতরের দিকে যাওয়া। যেই দিকেই যান না কেন অভিকর্ষ ত্বরণের মান কমবে। সর্বোচ্চ কথায় একদম পৃথিবীর পৃষ্ঠে দেখেন আল্লাহ পাকের কি কুদরত, যে আমি পৃথিবী থেকে গভীরে গেলেও জি কমে, পৃথিবী থেকে হচ্ছে যে উপরে উঠলেও জি কমে। একদম মানে মানুষকে সুন্দর করে পৃথিবীর সাথে ম্যাগনেটের মতো যেন লেগে থাকতে পারি, পৃথিবী থেকে যেন ঠাস করে আমরা ছুটে না যাই। জন্য আল্লাহ পাক এমন ভাবে পুরো গ্র্যাভিটি সিস্টেম মানে এমন ভাবে ফর্মুলা ফাংশন ডেভেলপ করছে যে একেবারে পৃথিবীর পৃষ্ঠে থাকলে আমাদের আকর্ষণটা সর্বোচ্চ হয়, আমরা সব থেকে কমফোর্টেবলি না পড়ে যে আমরা হচ্ছে থেকে থাকতে পারি। ঠিক আছে, সো দিস ইজ দ্য গ্রাফ, দিস ইজ দ্য রিলেশন, and here is the point: at the surface of earth we get the maximum amount of gravitational acceleration, and the value of that maximum amount of gravitational acceleration is gm by r square. তো এইটা কিন্তু অলওয়েজ সবাইকে মাথায় রাখতে হয়। পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। এটা পরীক্ষা আপনাকে দিয়ে দিবেন, এটা আপনি মুখস্থ রাখতে হবে। আর কত? 6.4 10⁻6 মিটার। এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। ওকে ভাইয়া, জি এর মান পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায় ভিন্ন হয়, তাহলে অন্য চ্যাপ্টারে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে কাজ করি কেন? ভালো কোশ্চেন করছে। আপনি অন্য চ্যাপ্টারে যখন কাজ করেন, লাইক আপনি গতিবিদ্যায় কাজ করছেন যে ভাই প্রাসকে উপরের দিকে ছুড়ে মারছি, তো ভাই প্রাসকে যখন উপরের দিকে ছুড়ে মারছি তখন হচ্ছে পৃষ্ঠ থেকে অনেকটুকু উপরে উঠে যাচ্ছে, তখন তো আর জি এর মান 9.8 থাকে না, কমে যায়। তা আমরা 9.8 নিয়ে কেন কাজ করি? অ্যান্সার হচ্ছে আপনি যে আহ প্রাসকে যখন উপরে তুলে মারেন বা পরন্ত বস্তুকে উপরে ছুড়ে মারেন, তখন ওটা তো খুব বেশি একটা হাইটে ওঠে না। যখন আপনার হাইটটা হবে এরকম যে r/10, r/5, r/2, মানে কয়েক হাজার কিলোমিটার উপরে উঠতেছে, তখন যায় হচ্ছে জি এর মান চেঞ্জ হবে। আপনি 200-300 মিটার উপরে নিচে উঠানামা করেন, তাতে কিছুই আসে যায় না। আপনি যদি বলেন যে ভাই এভারেস্টের পৃষ্ঠে যে আমি জি এর মান মাপবো, কত হবে? 9.7 এর কাছাকাছি চলে আসবে। 9.8 এর জায়গায় 9.7 বা আরো কম, মানে আরো বেশি 9.8 এর আরো কাছাকাছি। সো ওইটা খুব একটা চেঞ্জ না। আর আপনি তো আর এভারেস্টের উপরে কোনো বস্তুকে উঠাচ্ছেন না, আরো অনেক কম। তো অত অল্প হাইটে 9.8 নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, ওয়েবসাইটে ক্লাস নাই কেন? ওয়েবসাইটে ক্লাস থাকবে, বা আমি দেখবো আগের ক্লাসটা যদি না থেকে থাকে আমি গ্রুপকে ইনফর্ম করে দিব, এটা আপনি পাবেন। ঠিক আছে, তো আমরা আর 5 মিনিট পরেই হচ্ছে ইয়াতে চলে যাব, বিরতিতে চলে যাব। তার আগে একটা জিনিস, আপনারা ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসছেন, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে জি, পৃথিবীর কেন্দ্রে জি ইজ ইকুয়ালস টু হোয়াট? এই কোশ্চেনটা আপনারা শুনতে শুনতে প্যারা খেতে খেতে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে এটার প্রমাণ দিব যে ভাই পৃথিবীর কেন্দ্রে আসলে অভিকর্ষ ত্বরণ কত হয়। নর্মাল হিসেবে দেখেন জি ইজ ইকুয়ালস টু কত? জি এম বাই আর স্কোয়ার। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম ক্লাস 9-10-এ থাকতে, তখন আমি মনে করতাম ভাই পৃথিবীর কেন্দ্রে জি তো জি এম বাই আর স্কোয়ার। সো তাইলে আমি যদি একটু চিন্তা করি, জি পৃথিবীর কেন্দ্রে যদি যাই, পৃথিবীর কেন্দ্রে গেলে আমার আর কত? 0 স্কোয়ার। সামথিং ডিভাইডেড বাই 0, এটা কত আসে? ইনফিনিটি। তখন আমি বলতাম ভাই পৃথিবীর কেন্দ্রে মনে হয় অভিকর্ষণটা অসীম হবে। কিন্তু পরে আসলে বুঝলাম যে না, ইন্টারে ওঠার পর বুঝলাম পৃথিবীর কেন্দ্রে তো আমার এই ভরটা টোটাল ভর ইউজ হবে না। পৃথিবীর কেন্দ্রে আমার, পৃথিবীর কেন্দ্র মানে কি আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে চলে গেছি, তখন কি আর এই সূত্র অ্যাপ্লিকেবল হয়? তখন তার এই সূত্রটাই অ্যাপ্লিকেবল হয় না। তখন আমরা কোন সূত্র নিয়ে কাজ করি? তখন পৃথিবীর কেন্দ্রে গেলে বা পৃথিবীর অভ্যন্তরে গেলে আমাকে কাজ করতে হবে 4/3 পাই রো জি ইন্টু স্মল আর, এই সূত্রটা নিয়ে। এখন পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে যদি আপনি চলে যান, কেন্দ্রে আপনার আর কত? 0। তাহলে আপনার জি প্রাইম কত পাবেন? 4/3 পাই রো জি ইন্টু 0। তাহলে সামথিং ইন্টু 0 কত হয়? 0। দ্যাটস ওয়াই আমরা বলি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হয় হচ্ছে 0। কিভাবে হয় সেটার প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে, 2 মার্কসের জন্য আসে, অনেক সময় 3 মার্কসের জন্য চলে আসে। ভাইয়া প্রমাণ লিখে দিলাম। বলতে হবে এইভাবে যে ভাই পৃথিবীর অভ্যন্তরে যখন, পৃথিবীর কেন্দ্র কি পৃথিবীর ভিতরে অবস্থিত, পৃথিবীর ভিতরে যে কোনো বিন্দুর জন্য এই সূত্রটা না, এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লিকেবল। এই সূত্রের মধ্যে 4/3 পাইরোজি কনস্ট্যান্ট, স্মল আর হচ্ছে সেন্টার থেকে দূরত্ব। তার যদি পৃথিবীর কেন্দ্রে চলে যায় তাহলে সেন্টার থেকে দূরত্ব কত? 0। 0 বসালে আলটিমেটলি 0 চলে আসে। এই কারণে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়ে যায়। তাহলে ভাইয়া একটু ওভারঅল সামারি করে দিই, আজকের ক্লাসে এই পর্যন্ত আমরা কি কি করছি, অনেকগুলো জিনিস করে ফেলছি। এক নম্বরে হচ্ছে আমরা গত ক্লাসে জিনিসপাতিগুলো রিভিউ করলাম, যে অভিকর্ষ স্তর, মহাকর্ষ বলের সূত্রগুলো কি ছিল, জি এর মান কি ছিল, দুইটা গোলকের মধ্যে কি হইতো, দণ্ড বিন্দুর মধ্যে কি হইতো, এই ব্যাপারগুলো, ভেক্টর রূপ কি ছিল বলছিলাম। এরপর আমরা দেখছি পৃথিবীর পৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে, পৃথিবী থেকে উঁচু কোনো পাহাড়ে, ওইখানে অভিকর্ষ ত্বরণের মান দুইভাবে বের করা যায়। এটা ছিল 100% অ্যাকুরেট ফর্মুলা।
আর এটা ছিল অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। বলছিলাম এটা হচ্ছে এমসিকিউতে যদি কোনোভাবে অ্যান্সার না মিলে তখন আপনি এটা দিয়ে ট্রাই করবেন। তারপর আমরা দেখছিলাম একটা ম্যাথ P4 আর এর H এর ভ্যালু দেওয়া ছিল। আমরা এখান থেকে G এর ভ্যালু বের করছিলাম। তারপর আমরা পৃথিবীর গভীরে যখন চলে যাই, অভিকর্ষণের মানের সূত্র বের করছি। এইটা 100% অ্যাকুরেট, বা চাইলে আপনি এভাবে বলতে পারেন 4/3 পাই রো জি আর। অনেকের কোশ্চেন ছিল পৃথিবীর ঘনত্ব কত? 5.5 10³ কেজি পার মিটার কিউব। তারপর কেন হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে চলে গেলে ওইটুকু রেডিয়াসের এম প্রাইমটাই কেন কাজ করে, বাইরের ভরগুলো কেন কাজ করে না, সেটার ব্যাখ্যা দিছিলাম। তারপর হচ্ছে আমরা এই জি এর ক্ষেত্রে যে 1 - 2h/r, এটা 100% অ্যাকুরেট ফর্মুলা, সেটা বলছিলাম। তারপর উপরে যখন যায়, পৃথিবী থেকে উপরে যখন যাচ্ছি তখন -2h/r, পৃথিবী থেকে গভীরে গেলে -h/r। তাহলে গভীরে গেলে যেই রেটে কমে, উপরে গেলে তার থেকে বেশি রেটে হচ্ছে আপনার অভিকর্ষণের মানটা কমতে থাকে। অর্থাৎ পৃষ্ঠ থেকে আপনি যত উপরে যাবেন, যেই রেটে আপনার অভিকর্ষণটা কমবে, পৃথিবী থেকে যদি নিচে যান তাহলে ওই রেটে কমবে না, একটু কম রেটে কমবে। তারপর আমরা গ্রাফ দেখলাম। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। কোথায় ম্যাক্সিমাম? পৃষ্ঠে। ওইটার মান gm/r² বা 9.8। আমরা পৃথিবীর অভ্যন্তরে গেলেও জি এর মান কমে, এখানে একদম সেন্টারে 0 হয়। পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হয়? 0 হয়। কিভাবে হয় সেটা প্রমাণ করলাম। শেষ। এবার আমরা কি করব? এবার আমরা একটা বিরতিতে যাব। কিসের বিরতি? নামাজের বিরতি। বাজে কয়টা? 6টা 55। এই, হুম। ও সরি সরি, মাথা খারাপ হয়ে গেছে।
আসসালামু আলাইকুম এবং নামাজের বিরতির পর সকলকে আবারও ওয়েলকাম করতেছি আমাদের সাথে ক্লাসে। আহ আচ্ছা, তো ভাই কি তুফান শুরু হলো হঠাৎ করে? তার মানে বাইরে বৃষ্টি হচ্ছে। আমি তো স্টুডিওর ভিতরে, আমি টের পাচ্ছি না। তবে হ্যাঁ, আসার সময় দেখতেছিলাম যে মোটামুটি ভালো দমকা হাওয়া বইছে। তো আমাদের বৃষ্টি দিয়েই হচ্ছে শীতকাল শুরু হয়, আবার বৃষ্টি দিয়ে শীতকাল চলে যায়। জানি না এখন শীতকাল ফাইনালি চলে যাচ্ছে কিনা। আমার সাথে আবারও অনেকে কানেক্ট হয়েছে, সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো ভাইয়া, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা আমাদের সোফার অনেক কিছু পড়ছি। আমাদের অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হতো যে কয়টা কারণে, সেই কয়টা কারণগুলোর মধ্যে ১ নাম্বার ছিল হচ্ছে পৃথিবী থেকে উঁচু কোনো স্থানে, মানে ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থান, লাইক অনেক উঁচা বিল্ডিং বা উঁচু পাহাড়, সেখানে গেলে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হতো। সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা কথা বলছি যে পৃথিবীর অভ্যন্তরে, লাইক একটা খনি বা একটা গর্তের ভিতরে চলে গেলে, অনেক গভীর যদি খনি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা কিভাবে কাজ করে। গ্রাফটা দেখছি যে কোথায় কিরকম হয়। তারপর কোথায় বেশি রেটে কমে, কোথায় কম রেটে কমে। এই ব্যাপারগুলো আমরা ডিল করে আসছি। সো এখন আমরা ফাইনালি যেটা করব সেটা হচ্ছে ৩ টা কারণে জি এর মান চেঞ্জ হতো। তার লাস্ট কারণটা হচ্ছে আহ্নিক গতির কারণে। আহ্নিক গতি কি? যেই গতির কারণে হচ্ছে দিন এবং রাত হয়। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে ২৪ ঘন্টায় একবার ফুল ঘুরে আসে। পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে ২৪ ঘন্টায় একটা ফুল রোটেট করে। এই গতিটাকে হচ্ছে আমরা আহ্নিক গতি বলে থাকি। সো আহ্নিক গতির কারণে জি এর মান কতটুকু চেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা বের করব। একজন একটা বড় কমেন্ট করছে, পৃথিবীর অভ্যন্তরে যে সূত্রটা দেখাইছে সেখানে পৃথিবী একটা গোলক ধরে নিয়ে আর ব্যাসার্ধ হচ্ছে, ঠিক যে কোনো গোলক ধরা হয় তাহলে অভিযোগ কারণ বের করার অনেক, যেখানে ত্বরণ বের করা, যেকোনো গোলক যদি ধরা হয়, যদি গোলকটা নিরেট হয়, অনেক চক্রবর্তী, মনে হয় এরকম একটা কোশ্চেন করছে যে পৃথিবীর অভ্যন্তরে যেটা নিয়ে আমরা কাজ করছি, আমরা একটা গোলক ধরে কাজ করছি, যে কোনো অভ্যন্তরে যে কোনো পয়েন্টে যদি চিন্তা করি এরকম ইউজ করা যাবে কিনা। যদি নিরেট গোলক হয়, পৃথিবী ছাড়া অন্য যে কোনো নিরেট গোলক হয়, তাও পৃথিবীর অভ্যন্তর, মানে ওই গোলকের অভ্যন্তরে আপনি এই সূত্রগুলো ইউজ করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। সেন্টারে শিল্পী আফরিন আরেকটা কমেন্ট করছে, সেন্টারে গেলে জি ইন্টু 1 - h/r, সেখানে এইচ হচ্ছে আর বসায় কাজ করা যায়। হ্যাঁ, এটাও পারফেক্ট, কোনো সমস্যা নেই। পৃথিবীর অভ্যন্তরে যদি ফুটন্ত লাভা থেকে থাকে তাহলে ব্যাসার্ধ কিভাবে বের করছে? ব্যাসার্ধ কিভাবে বের করছে সেটা আপনি অত গভীর পর্যন্ত যাওয়া লাগবে না। যদি আমরা সবকিছু একদম ওই জায়গায় যেয়েই বের করতে হইতো তাহলে আর ফিজিক্সের কেন দরকার ছিল? আমরা সূর্যের তাপমাত্রা মাপছি। তাহলে সূর্যের তাপমাত্রা তো প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আমরা কি সূর্যের মধ্যে যেয়ে তাপমাত্রা মাপছি? তাহলে সূর্যের মধ্যে যেয়ে যদি তাপমাত্রা মাপতে হইতো তাহলে তো আমরা সবাই পুড়েই যেতাম ওইখানে যেতে। তো সবকিছু একদম ওইখানে যাওয়া লাগে না। কিছু মাথা খাটায় তারপর হচ্ছে কাজ করা লাগে। কেন হচ্ছে ইলেকট্রিক্যাল, সিএসসি এগুলা হচ্ছে টপ সাবজেক্ট? কেন হচ্ছে এগুলা যারা ১ম দিকে চান্স পায় তারা কেন ইলেকট্রিক্যাল, সিএসসি নেয়? কারণ আপনি ধরেন সিভিল নিলেন। সিভিলের জিনিসপাতিগুলো আপনি রাস্তা মেরামত করতেছেন, বিল্ডিং বানাচ্ছেন, আপনি হাতে ধরতে পারছেন, চোখে দেখতে পারতেছেন। কিন্তু আপনি প্রোগ্রাম করবেন। ওই প্রোগ্রামের উপর বেস করে হাজার মোবাইলে ফোনে হাজার কম্পিউটারের মধ্যে সফটওয়্যার রান হবে। ওই প্রোগ্রামটা কি আপনি চোখে দেখতেছেন? হাত দিয়ে ধরতে পারতেছেন প্রোগ্রামটা এরকম? পারতেছেন না। তাহলে প্রোগ্রামটা আপনি কিভাবে বানাচ্ছেন? আপনি একটা জিনিস কনস্ট্রাক্টেড করতেছেন যেটা আপনি চোখেই দেখেন না, আপনার কল্পনার জগতে আপনি বানাচ্ছেন। আপনি কারেন্ট, ইলেকট্রন দৌড়াচ্ছে, কখনো আপনি চোখে দেখছেন? দেখেন নাই। কিন্তু আপনি ঠিকই এই কল্পনার জগতে কতটুক কারেন্ট যাবে না যাবে হিসাব নিকাশ করে আপনি লাইট, ফ্যান, ফ্রিজ সবকিছু চালায় ফেলবেন। পুরা দুনিয়া আলোকিত করে ফেলতেছেন। সো ইলেকট্রিক্যাল, সিএসসি আপনি কল্পনার জগৎ থেকে আপনাকে তৈরি করতে হয়। দ্যাটস এগুলো ডিমান্ডিং সাবজেক্ট। সো ফিজিক্সও ব্যাপারটা এরকম। আপনি পৃথিবীর একদম খনিতে লাভাতে যেয়ে ওটার গভীরতা কত মাপা লাগে না। সূর্যের মধ্যে যেয়ে তাপমাত্রাটা মাপা লাগে না। পৃথিবীর পৃষ্ঠে বসে আপনি সূর্যের জিনিস মাপতে পারেন। পৃথিবীর পৃষ্ঠে বসে পৃথিবীর অভ্যন্তরের জিনিস মাপতে পারেন। দ্যাট ইস কল্ড ইমাজিনেশন। দ্যাট ইস হচ্ছে আপনার কল্পনার জগতে কাজ করা। এটাই ফিজিক্স। ওকে? সো আমরা আহ্নিক গতির কারণে জি এর পরিবর্তন বের করব। দেখেন খুব ভালো করে এখানে আপনাকে কয়েকটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে। সো আহ্নিক গতি ভাইয়ার সাথে যদি ফুল টপিক কভার করেন, এবং আমি এই জিনিসটা বলে রাখি, এই চ্যাপ্টারে আমাদের এই মহাকর্ষ অভিকর্ষ যে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6, এটার মধ্যে যত কঠিন টপিক আছে তার মধ্যে সবথেকে কঠিন টপিক এটা, যেটা আমরা এখন করতে যাচ্ছি। এবং বেশিরভাগ মানুষ এটা বুঝে না। অ্যাডমিশন পোলাপান দিতে যায়, তারাও বুঝে না যে এখানে কি হয়েছে, যা সূত্র মুখস্থ করে চলে যায়। সো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব সবাইকে যারা কানেক্টেড আছেন, আগামী কিছুক্ষণ ১৫ মিনিট অনেক অনেক পুরা ফোকাসটা দিয়ে এটা উপর ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। আচ্ছা, এবং আমি এটাও রিকোয়েস্ট করব যে ভাই আগামী ১৫ মিনিট কমেন্ট করার দরকার নেই। ভাইয়া ২ বার বলবো। একবার ডিটেইলস এ বুঝাবো, তারপর আরেকবার বুঝাবো। আপনি খাতা কলম রেখে দরকার হলে এটা রেকর্ড করে রাখতে পারেন, স্ক্রিনশট তুলে রাখতে পারেন, যা খুশি করেন। বাট আপনি ফুল ফোকাস জাস্ট ভাইয়ার দিকে, স্ক্রিনের দিকে দেন। আর কিচ্ছু দরকার নেই। তাহলে আপনি ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো এই হচ্ছে পৃথিবী। ঠিক আছে? পৃথিবী কি করতেছে খেয়াল করি।
পৃথিবী হচ্ছে নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। এই আহ্নিক গতিটা, কৌণিক গতিটাকে আমরা বলি হচ্ছে ওমেগা। অর্থাৎ আমরা অনেক সময় গ্লোব দেখছি না, গ্লোব এরকম ঘুরাইতে থাকি না, পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে এভাবে ঘুরতেছে। এখন পৃথিবীর একদম মাঝখানে যে জায়গাটা আছে, এই অঞ্চলটাকে আমরা কি বলি? এই অঞ্চলটার নাম হচ্ছে বিষুব অঞ্চল। এটার নাম হচ্ছে বিষুব অঞ্চল বা নিরক্ষরেখা। এখন আপনি ধরেন এই রেখাটাকে না নিয়ে অন্য আরেকটা রেখা নিলেন, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এই রেখাটাকে নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করব খুব কেয়ারফুলি, প্রত্যেকটা পয়েন্ট এখানে খুব ক্রিটিক্যাল। এই হচ্ছে পৃথিবীর সেন্টার, আমি আছি বর্তমানে এই জায়গায়। এই দুইটা পয়েন্টকে কানেক্ট করব। কানেক্ট করলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই অ্যাঙ্গেলটাকে বলে ল্যামডা। এই অ্যাঙ্গেলটাকে কি বলে? এই অ্যাঙ্গেলটাকে বলে ল্যামডা। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে অক্ষাংশ। ল্যামডা হচ্ছে অক্ষাংশ। তাহলে কি বললাম ভাইয়া? এটা বোঝার জন্য আপনি এরকম চিন্তা করবেন যে আপনি চিন্তা করেন একটা কমলা আছে, ঠিক আছে? একটা বা আরো সহজে আপনি একটা তরমুজ চিন্তা করেন, যে পুরোপুরি পারফেক্ট শেপের একটা তরমুজ, গোলাকার শেপের একটা তরমুজ আছে। তরমুজটাকে আপনি মাঝখান বরাবর কেটে ফেললেন। তরমুজটাকে আপনি মাঝখান বরাবর কেটে ফেললেন। এখন আপনার এই যে একটা তল দেখা যাচ্ছে না, এই তলটাই কি বিষুব তল বা নিরক্ষ তল। কি বললাম ভাইয়া? তরমুজটাকে যদি মাঝখান বরাবর কেটে ফেলেন, আপনি কি উপর থেকে তাকালে একটা লাল এরকম একটা বৃত্তাকার সারফেস দেখবেন না? এই সারফেসটাই কি নিরক্ষ তল। এখন আপনি চিন্তা করেন, আপনি ধরেন পৃথিবীর উপর এইরকম একটা জায়গায় আছেন, এইরকম একটা জায়গায় আছেন। সো আপনার অবস্থান এবং পৃথিবীর কেন্দ্র দুইটাকে কানেক্ট করলে পৃথিবীর ভিতর দিয়ে একটা রেখা পাওয়া যাবে না? আবারও বলি, আপনার যে পজিশন, আপনি পৃথিবী পৃষ্ঠে যেই জায়গায় আছেন, ওই জায়গা এবং পৃথিবীকে কানেক্ট করলে পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর ভিতর দিয়ে এরকম একটা রেখা পাওয়া যাবে। এই রেখাটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা এই যে তরমুজের যে মাঝখান দিয়ে যে তলটা ছিল, ওই তলের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে না? ধরেন এই হচ্ছে আমার বৃত্তটা, এই আমার বৃত্ত, আমি আছি এই জায়গায়। তাহলে এই জায়গার অবস্থান, এটা হচ্ছে সেন্টার, দুইটাকে কানেক্ট করলে একটা রেখা পাবো। এই যে এরকম একটা রেখা পাবো। এই রেখাটা কি মাঝখানের তলের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে অক্ষাংশ। কি বললাম? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে অক্ষাংশ। আমাকে অনেকেই হচ্ছে এই কমেন্টটা করে, ভাই আমার নামটা পড়েন, আমার নামটা কমেন্ট করেন। ক্লাস 6, 7, 8 এর বাচ্চারা এই কমেন্ট করলে মানা যায়। আপনারা অলরেডি এইচএসসি 26 ব্যাচ, ফার্স্ট ইয়ার শেষের দিকে। আপনারা ভাই এই কমেন্ট করলে খুব লেম হয়ে যায়। প্লিজ ভাইয়া, প্লিজ 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 ভাইয়া, অনুরোধ করতেছি এই টাইপের কমেন্ট করবেন না। আমি বুঝাচ্ছি পৃথিবীর আহ্নিক গতির কারণে খুব ক্রিটিক্যাল জায়গা। এই সময় যদি কমেন্ট দেখি ভাই, স্ক্রিনের দিকে জানেন তাকানো যায় না। স্ক্রিনের দিকে যদি তাকাইতে যাই, পড়া কি পড়াবো পড়ানো ভুলে যাই। কারণ কি? আপনাদের কমেন্ট আসে এরকম যে ভাই আমার নামটা বলেন না, ভাই আমার নামটা নিলেন না। এগুলো যদি পড়তে যাই, বলেন ভাই, আপনারাই বলেন ভাইয়া কিভাবে পড়াবো, কেমনে পড়াবো বলেন? তো আমরা যেখানে ছিলাম ওই জায়গায় ফোকাস করি। কি বলতেছিলাম? পৃথিবীর একদম মানে একটা তরমুজের মতো যদি পৃথিবীকে কল্পনা করি, মাঝখান বরাবর যদি কেটে দিই, তাহলে ওই যে উপর থেকে যে একটা বৃত্তাকার এরকম সারফেস দেখবে, এটা হচ্ছে নিরক্ষ তল। সো আমি ধরেন আছি পৃথিবীর এরকম একটা জায়গায়, এই যদি পৃথিবী হয়ে থাকে এইরকম একটা জায়গায় পৃষ্ঠে আমি আছি, ওই পয়েন্ট এবং সেন্টারকে কানেক্ট করে একটা রেখা পাইলাম, এটা কি একটা ব্যাসার্ধ? এটা একটা ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটা আপনার ওই যে মাঝখানে যে তলটা ছিল, তলের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? অক্ষাংশ। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। এবং খেয়াল করেন তো ভাইয়া, এই সারফেসের উপর মানে এই রেখার উপর আপনি যে কোনো পয়েন্টেই থাকেন না কেন, এখানে 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 যে কোনো পয়েন্টেই থাকেন না কেন, সব প্রত্যেকটা পয়েন্টেই কি ল্যামডাটা সেম হবে না? তাই এই পুরো রেখাটাকে বলা হয়, ধরেন এই অ্যাঙ্গেল যদি হয় 40 ডিগ্রি, এই রেখা পুরা রেখাটাকেই বলা হয় 40 ডিগ্রি অক্ষাংশ রেখা। কি বলা হয়? 40 ডিগ্রি অক্ষাংশ রেখা। কারণ কি? আপনি ধরেন এই পয়েন্টে আছেন, এই সেন্টারের সাথে এই পয়েন্টকে কানেক্ট করলে ওইটা এই তলের সাথে যেটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, আপনি যদি এইখানে পয়েন্টটা কানেক্ট করতেন, ও কি একই অ্যাঙ্গেল তৈরি করতো। আপনি যদি এইখানে চিন্তা করতেন,
এখানেও কি একই পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করতে, তাহলে এই পুরা রেখাটা আসলে সেম পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করবে। দ্যাটস এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি অক্ষাংশ রেখা, ধরেন এই অ্যাঙ্গেলটা 40 হলে 40 ডিগ্রি অক্ষাংশ রেখা। তো যত আমি আস্তে আস্তে উপরে যাব তত অক্ষাংশ বাড়তে থাকবে। একদম এই বিন্দুটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশ, এটা হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশ। তাহলে কেউ কি বলতে পারবেন বিষুব রেখা, এই যে বিষুব রেখা, এইখানে অক্ষাংশ কত ডিগ্রি হবে? বিষুব রেখার অক্ষাংশ কত ডিগ্রি হবে? কেউ কি কমেন্ট করে বলতে পারবেন আমাকে? 0। ভেরি গুড, অনেকে আমাকে কমেন্ট করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 0 অনেকে ধরতে পারছে, যাক আমি সাকসেসফুল, আমি সার্থক যে আমি এটা ধরাইতে পারছি। এবার আসেন আরো গভীরে যাই। এবার আমাকে কি করতে হবে? আমাকে দেখেন, এই যে পৃথিবী ঘুরতেছে ওমেগাতে, তাহলে পৃথিবীর এই পয়েন্টে যে আমি দাঁড়ায় আছি, এই যে আমি পৃথিবীর এই পয়েন্টে দাঁড়ায় আছি, আমিও কি পৃথিবীর সাথে সাথে আমিও তো এইভাবে ঘুরে আসতেছি, তাই না? পৃথিবীর পৃষ্ঠটা ঘুরতেছে, সাথে সাথে আমি এভাবে ঘুরতেছি। যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, অবশ্যই অবশ্যই কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকতে হয়। আমরা যদি একটু মনে করে দেখি, যে ধরেন আপনি একটা বৃত্তাকার পথে আছেন, এই যে এইরকম বৃত্তাকার পথে আপনি হচ্ছে এইভাবে ঘুরতেছেন। এখন আপনি ধরেন এইরকম জায়গায় আছেন, আপনার কি করতে হবে? কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী ত্বরণ কাজ করতে হবে। আপনি এইরকম জায়গায় আছেন, আপনার কেন্দ্রের দিকে ত্বরণ কাজ করতে হবে। এখানে আছেন, কেন্দ্রের দিকে ত্বরণ কাজ করতে হবে। এই কেন্দ্রমুখী ত্বরণের মান কত মনে আছে? এটা হচ্ছে যে ওমেগা স্কয়ার আর, এভাবে বলা যায়। আমরা মনে আছে পড়তাম কেন্দ্রমুখী বল কি পড়তাম? এম ওমেগা স্কয়ার আর, অথবা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। ঠিক একই রকম ভাবে ত্বরণটাকে ওমেগা স্কয়ার আর বলতে পারেন, বা ভি স্কয়ার বাই আর বলতে পারেন, যেটাই বলেন সমস্যা নেই। তো আমরা তাহলে এইখানে যেহেতু আসি, আমাদের কি করা লাগবে দেখেন, আমাদের হচ্ছে অবশ্যই কেন্দ্রের দিকে কি করা লাগবে? কেন্দ্রের দিকে, এই কেন্দ্রের দিকে আমার একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকতে হবে। কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী ত্বরণ থাকতে হবে, এবং এই ব্যাসার্ধটা হবে হচ্ছে আর। এই ব্যাসার্ধটা, এইটুকু ব্যাসার্ধ হচ্ছে আর। আর এইটুকু কি? এইটুকু হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কেন? কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এই গোলকটার বা এই বৃত্তের ব্যাসার্ধ স্মল আর। এখন খেয়াল করেন, এইটা যদি আপনার ল্যামডা হয়ে থাকে একান্তর, সরি, এইটা যদি ল্যামডা হয়ে থাকে একান্তর কোণ, এটাও কি ল্যামডা হবে। এখন এই ত্রিভুজটাতে যদি আপনি চিন্তা করেন, এইখানে বললাম সেন্টার ও, এখানে ধরেন এই পয়েন্টটাকে বললাম পি বিন্দু, আর এইটাকে ধরেন, এই সেন্টারটাকে আমি ধরেন বললাম কিউ বিন্দু। এখন আপনি যদি চিন্তা করেন আলাদাভাবে, তাহলে আপনার কি পাবেন? এখানে ও, এখানে কিউ, এখানে পি, এই অ্যাঙ্গেলটা আমরা ল্যামডা পাইছি, তাই না? তাহলে আমরা এইটা কত বলছি? এটা হচ্ছে স্মল আর, এইটা কি ক্যাপিটাল আর। তাহলে আমরা বলতে পারি না আর বাই ক্যাপিটাল আর, এইটা কত? কজ ল্যামডা। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? স্মল আর কত হবে? আর কজ ল্যামডা হবে। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে একটা সুন্দর রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখানে একটা সুন্দর রিলেশন পেয়ে যাচ্ছি। তো এইটুকু পর্যন্ত আমরা নিশ্চয়ই ক্লিয়ার, এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার আসেন আমরা আরেকটু সামনে যাই। সামনে কিভাবে যাব? দেখেন, এই যে এখানে যে ত্বরণটা লাগবে, কেন্দ্রমুখী ত্বরণটা লাগবে, এই কেন্দ্রমুখী ত্বরণটা কে যোগান দিবে? কিভাবে এইটার যোগান আসবে? এইটার ব্যাপার হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে অলওয়েজ কি অভিকর্ষ ত্বরণ কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে আমার অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে আমার এখানে এই যে কেন্দ্রমুখী ত্বরণ, এটা দুই ভাবে যোগান পাবে। একটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণের এই দিকে একটা উপাংশ থাকবে, এটা হচ্ছে এ কজ ল্যামডা, আর এটা থাকবে এই দিক বরাবর উপাংশ এ সাইন ল্যামডা। তো ভাইয়া কি বললাম? এই হচ্ছে বৃত্তাকার তলটা, আমি বৃত্তাকার তলটাকে আলাদাভাবে আরেকবার একটু আঁকবো যেন আপনারা ইজিলি ধরতে পারেন। তো এই হচ্ছে সেই বৃত্তাকার তলটা। তো এইখানে আছে সেন্টারটা, ঠিক আছে? বুঝার সুবিধার্থে আবার রাখতেছি। তো এইখানে আছে আপনার এ, যেটা কেন্দ্রমুখী ত্বরণ। এইখানে আছে পৃথিবীর সেন্টার। সো এই দিক বরাবর আপনার ত্বরণের কিছু অংশ কাজ করবে। সো এই যে আপনার সেন্টার বরাবর
এইদিকে আপনার এই ত্বরণের এই অ্যাঙ্গেলটা আমরা ল্যামডা পাইছি, তাহলে এই এর এই দিক বরাবর উপাংশ কি হবে? এ কস ল্যামডা, তার সাথে 90 ডিগ্রি কোণে এখানে কি পাবো? এ সাইন ল্যামডা। তাহলে এ সাইন ল্যামডা আর এ কস ল্যামডা এই দুইজনে মিলে কি টোটাল এটা তৈরি করছে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সাথে ঘোরার জন্য যেহেতু আমি বৃত্তাকার পথে ঘুরবো, তাহলে অবশ্যই কি আমার কেন্দ্রমুখী ত্বরণ লাগবে। এই কেন্দ্রমুখী ত্বরণ কোত্থেকে তৈরি হচ্ছে? এ কস ল্যামডা এবং এ সাইন ল্যামডা এই দুইজনে মিলে হচ্ছে টোটাল এ কেন্দ্রমুখী ত্বরণটা তৈরি করতেছে। এখন বলুন ভাই এ কস ল্যামডাটা কিভাবে পাবো আর এ সাইন ল্যামডাটা কিভাবে পাবো? খেয়াল করে দেখেন, এ কস ল্যামডাটা কি জি এর দিকে কাজ করতেছে, মানে আপনার যেদিকে এ কস ল্যামডা আছে ওইদিকেই কি জি আছে। তাহলে এই অভিকর্ষ ত্বরণ জি থেকে কিছু অংশ এ কস ল্যামডা আকারে খরচ হয়ে যাবে। কি বললাম ভাইয়া? আমার কেন্দ্রের দিকে যে কেন্দ্রমুখী ত্বরণ লাগবে এটা দুইটা জায়গা থেকে পাবো, একটা হচ্ছে এ কস ল্যামডা থেকে আর একটা এ সাইন ল্যামডা থেকে, দুইজনে মিলে এ তৈরি করবে। এখন এই এ কস ল্যামডার দিকেই কি কাজ করতেছিল? এইদিকেই হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে। তাহলে এই জি থেকে কিছু অংশ আমি হচ্ছে এ কস ল্যামডার জন্য খরচ করে ফেলবো, বা আমি বলতে পারি এ কস ল্যামডাটা আসলে আমি জি থেকে খরচ করতেছি, জি থেকে পাচ্ছি। আর বাদ বাকি এ সাইন ল্যামডা এটা কোথা থেকে পাচ্ছি? এটা হচ্ছে ফ্রিকশন থেকে আমি পাচ্ছি। আমরা মনে আছে ব্যাংকিং যখন পড়ছিলাম যে বৃত্তাকার পথে বাঁক নেওয়ার সময় সমতল রাস্তায় যখন গাড়িগুলো বাঁক নিত, তখন মনে আছে সে বাইরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করত, তার বিপরীত দিকে ঘর্ষণ বল কেন্দ্রের দিকে কাজ করে তাকে ফ্রিকশনটা যোগান দিত। ঠিক একই রকম ভাবে চিন্তা করেন, বস্তু যখন বৃত্তাকার ভাবে ঘুরতে যাবে তখন তার এই যে এ কস ল্যামডা এটা তো অভিকর্ষ ত্বরণ থেকে যোগান পাবে, কিন্তু এ সাইন ল্যামডা এটা যদি যোগান দেওয়া সম্ভব না হইতো তাহলে কি করতো? বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ বরাবর ছিটকে চলে যেত। তো পৃথিবীর পৃষ্ঠ বরাবর ছিটকে চলে যেতে চায়, তাকে ছিটকে যেন না যায় সেজন্য কি করে? উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করে এই এ সাইন ল্যামডাটা। বা আপনি এভাবে বলতে পারেন, যদি এ সাইন ল্যামডা না থাকে তাহলে কেন্দ্র বিমুখী বল কি করবে? তাকে এই দিকে হচ্ছে টেনে ছিটকে ফেলবে। তো এই দিকে টেনে সে যেন চলে যেতে না পারে তাকে আটকানোর জন্য ফ্রিকশন উল্টো দিকে কাজ করে ওইটাকে থামায় রাখবে। ওই উল্টো দিকে ফ্রিকশন বল থেকে আসলে এই এ সাইন ল্যামডা ব্যাপারটা হচ্ছে যোগান পাবে। ওকে, তাহলে আমি পুরো ব্যাপারটা আরো একবার একটু বুঝাই বলি। আমাদের এই দিকে কেন্দ্রমুখী ত্বরণটা দরকার ছিল এই বৃত্তের মধ্যে। তো এই কেন্দ্রমুখী ত্বরণের দুইটা উপাংশ, একটা এ কস ল্যামডা এটা হচ্ছে জি থেকে পাচ্ছে, আর এই দিকে হচ্ছে এ সাইন ল্যামডা সেটা কিভাবে পাচ্ছে? সেটা হচ্ছে এই এ সাইন ল্যামডা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ বরাবর। তো যদি এটা না পাইতো তাহলে কেন্দ্র বিমুখী বল এদিকে যদি কেন্দ্রমুখী হয়, এদিকে কেন্দ্র বিমুখী বল তাকে কাজ করত, তার এ কস ল্যামডা যেটা সেটা তো পাচ্ছি, এ সাইন ল্যামডাটা এদিকে কাজ করে তাকে এদিকে টেনে ছিটকে ফেলে দিতে চাইতো। তাহলে বস্তু যেদিকে ছিটকে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করে স্পর্শক বরাবর এই এ সাইন ল্যামডাটা যোগান দিয়ে তাকে স্থির রাখে। ফলে এই যে এ সাইন ল্যামডা এটা হচ্ছে ফ্রিকশন থেকে আসে। এখন আমার এ সাইন ল্যামডা নিয়ে কোনো টেনশন নাই। আমার টেনশন কি নিয়ে? টেনশন হচ্ছে এ কস ল্যামডা কি নিয়ে। কেন? কারণ আমার চ্যাপ্টারটার নাম হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, আমাকে বের করতে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ যে জি, এইটা তো নরমালি প্রপারলি আমি পাইতাম, কিন্তু এখন সমস্যা কি হচ্ছে? জি থেকে কিছু অংশ আমাকে এ কস ল্যামডা যোগান দিতে খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে কতটুকু জি অবশিষ্ট থাকে? এটাকে আমরা জি ল্যামডা বলি। অবশিষ্ট জি যেটা থাকে সেটাকে আমরা জি ল্যামডা বলি। এটা কত হয়? জি মাইনাস কি হবে? এই যে এ কস ল্যামডা, এ কস ল্যামডা যেহেতু এখান থেকে খরচ হয়ে যাচ্ছে তাহলে জি এর মান কিছুটা কমে আমি এতটুকু অবশিষ্ট থাকে। এখন আসেন যে এই এ কস ল্যামডা এর মান কত? এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু স্মল আর। ওমেগা স্কোয়ার ইন্টু স্মল আর, কারণ আমি যেই বৃত্তর পথে আছি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ স্মল আর, তাই যেই পথে আছি ওই পথের ব্যাসার্ধটা ইউজ হয় ইন্টু কস ল্যামডা। এখন আপনি একটু খেয়াল করেন, এই যে স্মল আর এর মান আমরা কত বের করছি? আর কস ল্যামডা। তাহলে এইটার জায়গায় আপনি বলতে পারেন আর কস ল্যামডা ইনটু কস ল্যামডা। তাহলে দুইটা একসাথে মিলে কত হয়? আমরা এবার যেটা করব, ওকে,
আচ্ছা, তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আলটিমেটলি থাকবে যে জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর দুইটা কজ আছে, তার মানে কজ স্কোয়ার ল্যামডা। এই তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র সেই সূত্রে কিন্তু আমরা চলে আসতে পারছি। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। অর্থাৎ আমাদের যে অভিকর্ষ ত্বরণ থাকার কথা, এইখান থেকে ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা এইটুকু হচ্ছে ঘোরার জন্য খরচ হয়ে যায়। খরচ হওয়ার পর আমার ল্যামডা অক্ষাংশে আমার কতটুকু বাকি থাকে? এই যে জি মাইনাস ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা, এটাই হচ্ছে আমার আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা পুরো জিনিসটা সামারি আরেকবার দ্রুত করি, দ্রুত করে আমরা তাহলে এটা শেষ করতে পারবো। আমাদের এখানে বলতেছে পৃথিবী যখন নিজের অক্ষের চারপাশে ঘুরতে থাকে এটাকে আমরা আহ্নিক গতি বলি। এই আহ্নিক গতির ওমেগা কত? ওমেগা হচ্ছে 2π/24 ঘন্টা, 24 ইন্টু 3600 এত রেডিয়ান পার সেকেন্ড, ওমেগাটাও বলে দিলাম। তারপর এখানে আমার ঘোরার জন্য যে কেন্দ্রমুখী ত্বরণ, এটার একটা উপাংশ এ কজ ল্যামডা আর একটা এ সাইন ল্যামডা। অনেকক্ষণ ধরে বলছি যে এ সাইন ল্যামডাটা ফ্রিকশন থেকে পায় আর এ কজ ল্যামডাটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের দিকে আছে, অভিকর্ষ ত্বরণ থেকে আমি এ কজ ল্যামডাটা সাপ্লাই পেয়ে থাকি। তাহলে যেহেতু অভিকর্ষ ত্বরণ থেকে এ কজ ল্যামডাটা পাই, তাহলে অভিকর্ষ ত্বরণটা একটু কমে যাবে, এটার কিছু অংশ এ কজ ল্যামডা যোগান দিতে খরচ হয়ে যায়। তাহলে আমরা পাই কত? জি মাইনাস এ কজ ল্যামডা, এর ভ্যালু বসাইছি, অভিকর্ষ ত্বরণের কেন্দ্রমুখী ত্বরণের মান ওমেগা স্কোয়ার আর, এই স্মল আরটা আবার আর এর সাথে রিলেশন, আর কজ ল্যামডা প্রমাণ করছিলাম ওইটা বসাইছি, কজ দুইটা হয় কজ স্কয়ার ল্যামডা। এই হচ্ছে আহ্নিক গতির কারণে জি কতটুকু কমে যায় সেটার ব্যাখ্যা। আর স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর না, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর কজ ল্যামডা কিভাবে প্রমাণ করছিলাম? এইটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, এটা আলাদাভাবে আঁকছি ও কিউ পি, এইটা ছিল স্মল আর, এটা ছিল ক্যাপিটাল আর, এই অ্যাঙ্গেলটা ছিল ল্যামডা, ওইখান থেকে আমরা ত্রিকোণমিতি দিয়ে এটা বের করছিলাম। ওকে, এই যে ম্যাক্সিমাম মানুষ কি হয় ক্লাসের মধ্যে থাকে না, হুট করে লাইভে ঢুকে ঢুকে হচ্ছে কমেন্ট করে ভাই এটা কোত্থেকে হইলো। আমরা এইটুকু যাদের ক্লিয়ার তারা একটু কষ্ট করে ভাইয়াকে কমেন্ট করেন। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, এই জিনিসটা এই চ্যাপ্টারের সব থেকে ডিফিকাল্ট পার্ট, এবং এটা ম্যাক্সিমাম মানুষই বুঝে না, না বুঝে মুখস্থ করে, জাস্ট সূত্রটা মুখস্থ করে চালায় দেয়। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুক পসিবল ভাইয়ার পক্ষে বুঝানোর, বাকিটা আপনাদের কমেন্ট দেখে বুঝবো আপনারা বুঝছেন কিনা। আর যদি পসিবল হয় ভাইয়াদেরকে একটু শিখবো জিতবোতে জানায়েন আপনারা বুঝতে পারছেন কিনা এই টপিক গুলো আজকের। তাহলে আমরা একটু চলে আসি, অনেকে বলছেন কমেন্টে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমরা এইটুকুর পর একটা ম্যাথ করব। ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে যে আমরা P4 করছিলাম, P5 করব। P5 P5 হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যাঁ 10 মিনিট, 6টা, হ্যাঁ এর আগে শেষ হবে। পৃথিবীর আহ্নিক বেগ, পৃথিবীর আহ্নিক গতি বর্তমানের কত গুণ হলে, বর্তমানের কত গুণ হলে বিষুব অঞ্চলের মানুষজন, বিষুব অঞ্চলের মানুষজন ওজনহীন হয়ে যাবে? তো খুবই ফেমাস কোশ্চেন, সম্ভবত এটা কোনো একবার বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। তো আমাদের প্রশ্নটা কি? পৃথিবীর যে আহ্নিক গতি, যে আমরা বলি 24 ঘন্টা একবার ঘুরে আসে, এই গতিটা বর্তমানের তুলনায় কত গুণ হইলে বিষুব অঞ্চলের মানুষজন ওজনহীন হবে, মানে তারা পৃথিবী তার টান খাবে না। থাকে না, আমরা যদি পৃষ্ঠ থেকে লাফ দিই, মাটি থেকে লাফ দিই, পৃথিবী টেনে আমাদেরকে আবার নিচে নিয়ে আসে, কিন্তু ওইখানে কি হবে? যে পৃথিবী থেকে লাফ দিছে আর মাটিতে ফেরত আসবে না, অর্থাৎ কোনো অভিকর্ষ ত্বরণই আর তার উপর কাজ করবে না। সো এইটার জন্য আহ্নিক গতিটা কত গুণ হইতে হয় সেটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা এই জিনিসটা তো জানি যে আহ্নিক গতির জন্য জি এর পরিবর্তন আমরা জানি, জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস কি হয় ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, এই তো সূত্র জানি তাই না? তো আমরা ধরেন এইভাবে বলতে পারি যে আমার এই যে ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, আমি যত ওমেগা বাড়াবো, ওমেগাটা ঘূর্ণন গতিটা যত বাড়াবো তত কি
আমার জি এর মানটা কমতে থাকবে, কারণ জি থেকে এটা বিয়োগ হচ্ছে। ওমেগা যত বাড়াবো এটা কমতে 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 একটা সময় হবে না ওমেগা বাড়তে বাড়তে এতই বেড়ে গেছে যে জি এর টোটালটাই এখানে খরচ হয়ে গেছে। তখন আমার এই জি ল্যামডাটা কত আসবে? শূন্য, কোনো অভিকর্ষ ত্বরণই থাকবে না। তার মানে আমাকে ওজনহীন হইতে হইলে এখানে 0 হইতে হবে, আর এখানে ওমেগা স্কোয়ার ইন্টু আর। বিষুব অঞ্চলে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। যেহেতু বিষুব অঞ্চল বলছে, দেখেন বিষুব অঞ্চল মনে আছে বিষুব অঞ্চল কোনটা ছিল? এই যে এইটা ছিল। এইখানে এই জায়গায় ল্যামডাটা কমতে কমতে, দেখেন এখানে ল্যামডাটা কমতে 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 বিষুব অঞ্চলে যদি আসি, এইটা হচ্ছে বিষুব অঞ্চল, এখানে ল্যামডাটা কত আসবে? 0 ডিগ্রি। তাহলে ওই কারণে হচ্ছে আমরা এখানে 0 বসাইছি। তাহলে এখানে আমার ল্যামডাটা হচ্ছে কত? 0 ডিগ্রি। তো ওইটা যদি বসায় দিই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 0 ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু 1, কারণ cos 0 কত? 1। তাহলে এখান থেকে আমরা ওমেগা পাবো কত? জি ডিভাইডেড বাই আর, সেটার রুট। দ্যাট মিনস 9.8 ডিভাইডেড বাই 6.4 10 টু দি পাওয়ার 6। আমাদের কত আসে? একটু ক্যালকুলেটর দিয়ে করতে হবে। 9.8 ডিভাইডেড বাই 6.4 10 টু দি পাওয়ার 6, আমাদের আনসার চলে আসে 1.237। 1.237 10 টু দি পাওয়ার -3 এত রেডিয়ান পার সেকেন্ড। এইটা চলে আসছে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কতটুকু অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে কতটুকু অভিকর্ষ ত্বরণ সরি, এটা হচ্ছে কতটুকু ওমেগা আমার লাগবে সেটা আমরা বের করলাম। এখন দেখেন সাধারণ অবস্থায়, সাধারণ অবস্থায় ওমেগা নট কত থাকে? 2π/t। তো নর্মাল অবস্থায় আমরা যখন নর্মালি পৃথিবীটা ঘুরে তখন কত ঘন্টায় ঘুরে আসে? 24 ঘন্টা। 24 ইন্টু 3600। তাহলে এইটা একটু বের করেন, এটা কত আসে? 2π ডিভাইডেড বাই 24 ইন্টু 3600, এইটা আসে হচ্ছে 7.27। 7.2722 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড। এই তো দুইটা আমরা বের করলাম। তাহলে আমাদেরকে বলছে কত গুণ হইতে হবে। দেখেন আমাদের অ্যান্সারটা বর্তমানের কত গুণ, এইটা ছিল আমাদের কোশ্চেন। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব ওমেগা ডিভাইডেড বাই ওমেগা নট। আপনি যদি জিজ্ঞেস করে কত গুণ হইতে হবে, তাহলে বর্তমানেরটার তুলনায় আমাকে ফাইনালি কত গুণ করতে হবে সেটা চাইছে। তাহলে আমরা যদি 1.237 10 টু দি পাওয়ার -7, আর এখানে হচ্ছে 7.27 10 টু দি পাওয়ার, সরি এখানে -3 ছিল, -5, তাহলে আমাদের চলে আসবে a/, অ্যান্সার। তাহলে 17.01 বা অলমোস্ট 17 গুণ। অলমোস্ট কত গুণ আমরা পাইলাম? 17 গুণ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান তুলনায় 17 গুণ হইলে বিষুব অঞ্চলের লোকজন তার আর কোনো ওজনই থাকবে না, তাদের নিজেদেরকে ওজনহীন অনুভব করবে। তো এই অঙ্কটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা অঙ্ক, খুব ফেমাস একটা অঙ্ক। আমরা কিন্তু এটা করে ফেললাম। আমি পুরো অঙ্কটাকে আরেকবার একটু রিভিউ করি। রিভিউ করব কিভাবে? দেখেন বলছে পৃথিবীর আহ্নিক গতি বর্তমানের কত গুণ হলে বিষুব অঞ্চলের মানুষজন ওজনহীন হয়ে যাবে। তাহলে আমাদের এই অভিকর্ষ ত্বরণ তার পুরো অংশটাই আমার ঘোরার কাজে খরচ হয়ে যাবে। ওমেগা বাড়তে বাড়তে এই জি এর মান কমতে কমতে 0 হয়ে যাবে, সেই কন্ডিশনটা চাচ্ছে। তাহলে এখানে 0 বসাইলাম, যেহেতু বিষুব অঞ্চল তাই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সেটা বসাইলাম। এখান থেকে আমরা এই পাশে 0 যেহেতু ওই পাশে নিয়ে এসে ওমেগা পাইলাম, জি/আর মান বসাইলাম 1.237 10 টু দি -3 রেডিয়ান পার সেকেন্ড। আর যখন নর্মাল অবস্থায় পৃথিবী ঘুরতেছিল তখন টি 2π/টি, টি তো আমরা জানি 24 ঘন্টা, ওইটা বসাইলাম 7.27 10 টু দি -5 রেডিয়ান পার সেকেন্ড। সো আগের তুলনায় বর্তমানে কত গুণ পেলাম? এনটা বের করতে হলে ফাইনালটা ডিভাইডেড বাই ইনিশিয়ালটা ভাগ করলে পাইলাম প্রায় 17 গুণ। তাহলে 17 গুণ হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আরো অনেক কিছু ছিল, বাট টাইম প্রায় শেষ। তো ভাইয়া আর আপনাদেরকে পেইন দিব না, আপনাদের জন্য অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। আমি একটু যদি বলি, এখানে অনেকগুলো উদাহরণ খেয়াল করবেন, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। এই যে অনেকগুলো এক্সাম্পল থাকবে, উদাহরণ থাকবে, হোমওয়ার্ক থাকবে, সবগুলোই আপনারা ট্রাই করবেন। এক্সাম্পল উদাহরণ সবগুলোই আপনারা ট্রাই করবেন। যেগুলা পারেন তো পারলেন, যেগুলা পারবেন না ওগুলা রেখে দিবেন, সমস্যা নেই। কারণ
আপনি মাথায় রাখবেন যেদিন হচ্ছে ফুল চ্যাপ্টারটা শেষ হবে ওইদিন সব টপিক কভার হয়ে যাবে। ওইদিন আপনি সব হোমওয়ার্ক পাবেন। আজকে হয়তো ১০ টার মধ্যে ৫-৬ টা পারবেন। বাকিগুলো আপনি পয়েন্ট আউট করে রাখবেন। তাহলেই হয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ আমরা অনেকটুকু পড়া শেষ করলাম। ক্লাসেরও প্রায় শেষ দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।